ইনচার্জ তথা মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মহাশয়। আমি কি জানি তোর লোকের কেডা আছে এডি কোন এর নাম কোন মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি রাতে 10 সময় ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে কার ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট নেই আজকে কথা মোবাইল লাগলো না মোবাইলটা এই তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখি তো ওই মোবাইলটা বড় আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোনটা কো আইদা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করে কেমনে আইছে তাই না করতে আমি করতাম আমি মোবাইল চুরি করব তোর কাছে আইছে না আমি তুই করতাম তুমি তুই যাবে আর ইয়াতে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না বাবা রে করতে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করছস আমি কইছি না আমি তোমার দান কইছি আমি তারে দেখে আমি তোমার দান কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো আটটা আনলে লগে গড়া আছে আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথা তোর বাইতে মোবাইলটা আইছে টানের করে দিন লয়ে গেছে কথা বলা আমার মোবাইল নাই করে দেখি মোবাইলটা হাত আছে ইয়া দর কইতে না গাড়ি থেকে গানা দাও কাছে আছে বাবু লালা লাগে ধরে তোর তোর বাইতে এই বাড়ি সমস্যা বেড়ি তো দিলে গেছে আমার এই তো কি করতাম আমি ওই যে সেন্ডা দিলে যে সেন্ডা লাগে তো এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোককে সেন্ডি নিজ আমার ঘরে জন্ম তুই তুই ফর কয়েকটা বছর এনে বসো পরে ধরা হয়েছে না তুই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি তুই আমি মরণদার দলার কোনো কথা তুই নাই করতে আনছো তুই করছ তুই চেন্ডে আগে চেন্ডে চেন্ডে বাইর কর আগে তুই চেন্ডে বাইর কর তুই চেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছ আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছ আমি হ্যাঁ মার ঘরে আইছি না আমার মার ঘরে তুই তোর মোবাইল নিয়ে নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের একটা তুলছি কে নিচে কই তারেন নি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল বিছনামে দেবী মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ ধরছে না দোস্ত কি নাম আপনার আমার আশালত ভূমিক দিতাম না বুঝলে আমি কি জানি
তোর লগের কেডা আছে এইডি কো এর নাম কো আমার লোকে কিন্তু মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো বলতে ফোন করবি বাইর কর না আমি আমি আমার আমি রাতে 10 সময় ঘুমাইছি একটা দিয়ে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না এটা ডকুমেন্ট তার মোবাইলে কার ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট নেই আজকে কোনো মোবাইল হলো না মোবাইলটা এলো না তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখাইছি তো ওই মোবাইলটা বড় বড় শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইমটা আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি যেটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোনটা কো আইরা আমার মোবাইল আমি চুরি করে দিতাম তোর মোবাইলটা টানের করো কেমন আইছে তাই না করতে আমি আমু করতাম আমি মোবাইল দিয়ে করে তোর কাছে আইছে কি না আমি তুই কত তুমি তুই জানে আর ইয়াতে ফেঙ্গে আমার কাছে বুঝতেছে না গো বাবা রে কত দিবি সব দিবি আমার ভাই বাড়ি সব দিবি তুই 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 আগে কত আমি কইছি না আমি তোমার দাম কইছি আমি তারে দেখি আমি প্রথমে দাম কইছি আমার কোনো জিনিস আমি কি জানো বলতে আমি নিজে তুমি দেখছো আটটা আনলে লগে গড়া তো আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা তোর বাচ্চা মোবাইলটা আইছা টানে দিন লেগে গেছে তো বলা আমার মোবাইল নাই করে দিবি মোবাইলটা হাতে আছে ইয়া দাও কত টাকা গাড়ি থেকে গানা দাও কত আছে বাবু লালা লাগে ধরে তোর ভাই না এই বাড়ি সমস্যা বেড়ি তো চিল্লে গেছে আমার এই আমি করতাম আমি ভগবান ওই যে সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোককে সেন্ড নিছো আমার ঘরে জন্ম তুই ফর কয়েকটা বছর সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাড়ির কার কাছে আছে আমি কই থেকে আসতাম তুই করবি না আমি তুই আমি মরণদার দলার কোনো কথা তুই নাই করতে আনছ করতে তুই কত তুই চেন্ডে আগে আগে চেন্ডে চেন্ডে বাইর কর আগে আগে তুই চেন্ডে বাইর কর তুই চেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি হ্যাঁ বলাইছিলাম আমার মার ঘরে তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি তুই ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মারবো হের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের একটা তুলছি কে নিচে কইতার এমনি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালাই গেছিল বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশমণি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল তারে ধরছে না পুলিশ ধরছে না দর্শক কি নাম আপনার আমার আশালত ভূমিক দিতাম না বুঝলে আমি কি জানি কইছে তোর লগের কেডা আছে এইডি কো এর নাম কো আমার লোকে কিন্তু মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো মোবাইলটা ফোন করবি তোর মোবাইলটা বাইর কর না আমি আমার
আমি রাত্রে 10টার সময় ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল তারা তো মোবাইল দিয়ে ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে ডকুমেন্ট নিলে তারা দমকম নেই আজকে কথা মোবাইল হলো না মোবাইলটা ইয়ে করো তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখছি তো ওই মোবাইলটা ধরে কথা শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইম নাম আছে মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর চুরি করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোন না কো আইদা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আইছে তাই না করতে আমি আমি করতাম আমি ঘুমাইছি ঘরে বসে আমি তুই কত তুমি তুই যা আর ইয়ে দে ফেন্ডে আমার কাছে বুঝতেছে না বাবা রে তোরা কোটি দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 রাগ কত আমি কি জানো বলতে আমি তুমি দেখছো আটটা দিনের লগে গড়া তো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথা তোর বাইতে মোবাইলটা আইছা টানের তিন লেগে থেকে তো বলা আমার মোবাইল নাই করে দেখছো মোবাইলের হাত আছে এদার কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে ঘুমাও তো জানা লাগে তোর বাইতে এই বাড়িতে সমস্যা বেরিয়ে দিলে গেছে আমরা এই আমি করতাম আমি ওই যে সেন্ডা দিলে যে সেন্ডা লাগে গেল এর আগে তুমি তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার ঘরে জন্ম নিজ তুই তুই ফোর ফোর কয়েকটা বছর এনে বসো তোর ধরা হয়েছে না তুই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি তুই আমি মরণ দার দলার কোনো কথা তুই নাই করতে আনছো করতে আনবি আগে ফেন্ডে আগে তুই ফেন্ডে বাইর কর তুই ফেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি বলাইছি না আমার মার ঘরে আইছো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জাগা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দিচ্ছি এরপরে আমি ছেলের রেখা তুলছি কে নিচে কই তারেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আবার আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আসলো নি ঘটনা আইছিল তারে ধরছে না পুলিশ ধরছে না দর্শক কি নাম আপনার আমার আশালত ভূমিক দিতাম না বুঝলে আমি কি জানি কইছে তোর লগের কেডা আছে এডি কোন এর নাম কোন মোবাইলের লকটা ভাঙতো কোন তারে তার মোবাইলের লকটা ভাঙতো আমি আমি আমার আমি রাত্রে 10টার সময় ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে ডকুমেন্ট নিলে তারা দমকম নেই আজকে কথা মোবাইল হলো না মোবাইলটা ইয়ে করো তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখছি তো ওই মোবাইলটা ধরে কথা শুনতে
আমি উঠতে দিই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল নাই আমার ঘর আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোন না কো আইরা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করে কেমনে আইছে তাই না করতে আমি করতাম আমি দুমারি করে তোর কাছে আইছে না আমি তুই কত তুমি তুই যাবে আর ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে তোরা কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 না কত আমি কইছি না আমি তোমার দান করছি আমি তারে দেখি আমি প্রথমে দান করছি আমার কোনো জিনিস আমি কি জানো বলতে আমি তুমি দেখছো আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা তোর বাইতে মোবাইলটা আইছা টানের করে আমার মোবাইল নাই করে দেখি মোবাইলটা হাত আছে করতাম আমি ওই যে সেন্ডা দিল সেন্ডা লেগে গেল এর আগে তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোক সেন্ডি নিছ আমার ঘরে জন্ম তুই কয়েকটা বছর সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই ঠিক আছে তুই করবি আমি তুই আমি মরণদার দলার কোনো কথা তুই নাই করতে আনছো তুই তুই কত তুই ফেন্ডে আগে ফেন্ডে ফেন্ডে বাইর কর আগে তুই ফেন্ডে বাইর কর তুই ফেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছ আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছ আমি হ্যাঁ আর আইছি না আমার মার ঘরে তুই তো তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের রেখা তুলছি কে নিচে কই তার এমনি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল বিছনামে দেবী মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই ওই সুরের হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ ধরছে না দর্শক কি নাম আপনার আমার আশালত ভূমিক দিতাম না বলে আমি কি জানি কইছে তোর লগের কেডা আছে এইডি কো এর নাম কো আমার লোকে কি মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি রাতে 10 মিনিট ঘুমাইছি একটা যে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না এটা ডকুমেন্ট তার মোবাইলে কার ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না মোবাইলটা ইয়ে করো তার লকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইল দেখছি তো ওই মোবাইলটা বড় বড় শুনতে করতে আমি উঠতে দিই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল নাই শালা তোর মোবাইল আমার ঘর চুরি হতো না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোন না কো
আইডা আমার মোবাইল আমি কি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আছে তাই না করতে আমি করতাম আমি মোবাইল রিসিভ করব আমি তুই কত তুমি তুই জানে আরে ইয়াতে ফ্রেন্ড আমার কাছে বুঝতেছে না বাবা রে সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই আগত আমি কইছি না আমি তোমার দাঁড়া কইছি আমি তারে দেখে আমি প্রথমে দাঁড়া কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা তোর বাইতে মোবাইলটা আইটা টানের আমার মোবাইল নাই করে দেবি মোবাইলটা হাত আছে করতাম আমি ওই যে সেন্ডা দিলে যে সেন্ডা লেগে গেল এর আগে তখন তো আবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার ঘরে জানো তুই তুই ফর ফর কয়েকটা বছর এনে বসো তোর ধরা হচ্ছে না তুই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোন করে আমি তুই আমি মরণ তার দলার কোনো কথা তুই নাই করতে আনছো করতে তুই কত আনছো তুই ট্রেন আগে ট্রেন বাইর কর আগে তুই ট্রেন বাইর কর তুই ট্রেন আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি হ্যাঁ বলাইছিলাম আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নিয়ে নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটিয়া দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জাগা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মারবো হের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচে কই তারেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আবার আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালাই গেছিল বিছনামে দেবী মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশমণি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আসলো নি ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ ধরছে না দর্শন কি নাম আপনার আমার আশালত ভূমিক দিতাম না বুঝলে আমি কি জানি কইছে তোর লগের কেডা আছে এইডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি রাতে 10 সময় ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না এটা ডকুমেন্ট তার মোবাইলের কাছে ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট নেই আজ এগুলো মোবাইল হলো না মোবাইলটা এমন তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলে দেখছি তো ওই মোবাইলটা বড় বড় শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলে বাদ আমি টাইম না আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি দিতে নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোনটা কো আইডা আমার মোবাইল আমি কি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আছে তাই না করতে আমি করতাম আমি মোবাইল রিসিভ করব তোর কাছে হাসি না তুই কত তুই
দুইটা দে আর ইয়া দে ফেঙ্গে আমার কাছে বুঝতেছে না গো বাবা রে এই সেন্টা বাইর করে তোরা কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই চুরা করছস আমি কইছি না আমি তোমার দান্দার কইছি আমি তারা দেখি আমি প্রথমে দান্দার কইছি আমার কোনো জিনিস কেউ আমি কি জানো তুমি বলতে আমি নিজে তুমি দেখছো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথার উত্তর বলতে মোবাইলটা আইটা তুমি আমার মোবাইল নাই করে দিবি মোবাইলের হাত আছে করতাম আমি ওই যে সেন্ডাল লেগে গেল এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোক সেন্ডি নিজ আমার বাড়ির জন্ম তুই কয়েকটা বছর এনে বসো তোরে ধরা হয়েছে না তুই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি তুই আমি মরণদার দলার কোনো কথা তুই নাই করতে আনছো তুই চুরি করছস তুই চেন্ডে আগে চেন্ডে চেন্ডে বাইর কর আগে তুই চেন্ডে বাইর কর তুই চেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি হ্যাঁ বলাইছি না আমার মার ঘরে তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের একটা তুলছি কে নিচে কইতারেন নি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালাই গেছিল বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে টাচ মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল তারে ধরছে না পুলিশ ধরছে না দোস্ত কি নাম আপনার আমার আশালতা ভূমিক দিতাম না বুঝলে আমি কি জানি কইছে তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি রাতে 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে একটা ডকুমেন্ট নিলে তারা দমকম নেই আজকে কোন মোবাইল হলো না মোবাইলটা এই করো তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইল দিয়েছি তো ওই মোবাইলটা ধরে বড় শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইম না আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর চুরি হতো না রে বুঝা আমার আমরা বাড়িতে নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস না কো আইরা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আছে তাই না করতে আমি আমি করতাম আমি ঘুমাই দিছি ঘরে বসে আমি তুই করছস তুই দুইটা দে আর ইয়া দে ফেঙ্গে আমার কাছে বুঝতেছে না গো বাবা রে এই সেন্টা বাইর করে তোরা কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই চুরা করছস আমি কইছি না আমি তোমার দান্দার কইছি আমি তারা দেখি আমি প্রথমে দান্দার কইছি আমার কোনো জিনিস কেউ আমি কি জানো
তুমি বলতে আমি নিজে তুমি দেখছো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথার উত্তর পাইতে মোবাইলটা আইটা দেন আমার মোবাইল নাই করে দেখি মোবাইলের হাত আছে করতাম আমি ওই যে সেন্ডা লেগে এর আগে তখন তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে আমার ঘরে জন্ম তুই কয়েকটা বছর সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে তুই করবি আমি তুই আমি মরণদার দলার কোনো কথা তুই নাই করতে আনছো করতে তুই কত তুই ট্রেনে আগে ট্রেনে বাইর কর আগে তুই ট্রেনে বাইর কর তুই ট্রেনে আগে বাইর কর আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি হ্যাঁ বলে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা দিকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মারবো হের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচে কই জানেননি? কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আবার আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল। বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো? ছেলের ওই সুরেশ। হ্যাঁ পলাশ বনি কোন জায়গার বাড়ি? বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি? মুরাবাড়ি মোরাবাড়ি। হ্যাঁ রাত্রে পুলিশ আসলো নি ঘটনা? পরে আইছিল তাদের ধরছে না পুলিশ? সুরেশ ধরছে না? দর্শন কি নাম আপনার? আমার আশালতা ভূমিক দিতাম না বলে আমি কি জানি বলছে তোর লগের কেডা আছে এডি কোন এর নাম কোন মোবাইলের লকটা বাংতো কোন তারে আর মোবাইলের লকটা বাংতো আমি আমি আমার আমি রাতে 10 সময় ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে কার ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না মোবাইলটা এই তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়া দেই না আমি তো মোবাইলটা দেখছি তো ওই মোবাইলটা বড় বড় করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইমটা আমার মোবাইল নাই আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু হতো না রে বুঝা আমার আমরা বাড়িতে নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস না কো আইরা আমার মোবাইল আমি চুরি করে দিতাম তোর মোবাইলটা টানের করে কেমনে আইছে তাই না করতে আমি আমু করতাম আমি মোবাইল চুরি করে তোর কাছে আইছে না আমি তুই কত তুই তুই যাবে আর ইয়াতে ফেঙ্গে আমার কাছে বুঝতেছ না গো বাবা রে তোরা কত দিবি সব দিবি আমার ভাই করে সব দিবি তুই চুরা কত আমি কইছি না আমি তোমার দাঁড়ান কইছি আমি তারে দেখি আমি প্রথমে দাঁড়ান কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নিজে তুমি দেখছো
আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথার উত্তর বলতে মোবাইলটা আটকে তাহলে আমার মোবাইল নাই করে দেখি মোবাইলটা হাতে আছে বেড়ি তো চিনলে গেছে কি করতাম আমি ওই যে সেন্ডা দিলে যে সেন্ডা লেগে গেল এর আগে তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোক সেন্ডি নিজ আমার ঘরে জন্ম নিজ তুই ফর কয়েকটা বছর এনে বসো পরে ধরা হয়েছে না তুই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই ঠিক আছে তুই ফোন করে আমি তুই আমি মরণদার দলার কোনো কথা তুই নাই কোচ্চান যাও কোচ্চান চুরি করছো তুই চেন্ডে আগে চেন্ডে বাইর কর আগে তুই চেন্ডে বাইর কর তুই চেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছ আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছ আমি হ্যাঁ মার ঘরে আইছি না। আমার মার ঘরে আইছ তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মারবো হের লগে অস্ত্র টস্ত্র দিচ্ছি এরপরে আমি ছেলের রেখা তুলছি কে নিচে কইতারেননি? কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালাই গেছিল? বিছনামে দেবী মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো? ছেলের ওই সুরেশ? হ্যাঁ পলাশ বণি কোন জায়গার বাড়ি? বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি? মুরাবাড়ি মোরা বাড়ি। হ্যাঁ রাত্রে পুলিশ আসলো নি ঘটনা? পরে আইছিল তাদের ধরছে না পুলিশ? ধরছে না? দোস্ত কি নাম আপনার? আমার আশালতা ভূমিক দিতাম না বুঝলে আমি কি জানি কইছে তোর লগের কেডা আছে এডি কোন এর নাম কোন আমার লোকে কি জানি মোবাইলের লকটা বানতো কোন তারে আর মোবাইলের লকটা বানতো বলতে ফোন করো আমি আমি আমার আমি রাতে 10 মিনিট ঘুমাইছি একটা যে আমার মোবাইল নাই তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে যা ডকুমেন্ট নিলে তারা ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না মোবাইলটা এই করো তার লোকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দেখছি তো ওই মোবাইলটা ধরে বড় করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলে বাদ আমি টাইম না আমার মোবাইল নাই শালা তোর মোবাইল আমার ঘর চুরি হতো না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি যেটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছে না তুই মোবাইল চুরি করছিস কোনটা কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আইছে তাই না করতে আমি করতাম আমি মোবাইল দিয়ে করব আমি তুই কত তুমি তুই যাবে আরে ইয়াতে ফেঙ্গে আমার কাছে বুঝতেছে না বাবা রে এই সেন্টার বাই করে করতে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই আগত আমি কইছি না আমি তোমার দাঁড়া কইছি আমি তারে দেখি আমি প্রথমে দাঁড়া কইছি আমার কোন জিনিস ঠিক আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে কি আমার কথার উত্তর বলতে মোবাইলটা আটকে তাহলে আমার মোবাইল নাই করে দেখি মোবাইলটা হাতে আছে জানা
জানালা লক খুলে গেছে দরকার ভাই না এই বাড়ি খুলে তো ঢুকছে জানালা দিয়া পেড়ি তো চিল্লে গেছে জানালা লক খুলে গেছে করতাম আমি ওই যে সেন্ডা লেগে গেছে এর আগে তা বিশ্বাস করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার ঘরে জানুই তুই ফর কয়েকটা বছর এনে বসো তোর সারা কিছু নাই তুই সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি তুই আমি মরণ তার দলার কোনো কথা তুই নাই করতে আনছো করতে তুই করছো তুই চেন্ডে আগে চেন্ডে চেন্ডে বাইর কর আগে তুই চেন্ডে বাইর কর তুই চেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নিয়ে নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটিয়া দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাইকা তুলছি কে নিচে কই তার এমনি কে নিতে তো দেখলাম নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকেই জানি যে একেবারেই বিধানসভার আজ অধিবেশনের শেষ দিন ছিল এবং সেখানে অন্তিম দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য 3% সেখানে ভাতা দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনারা দেখতে পান। এবং তার পাশাপাশি যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে রয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে আজকে বিশেষভাবে অ্যাসেম্বলিতে বহু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনার থেকে যে বিষয়টি জানতে চাইব, যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব রয়েছে, মৎস্য বা আমরা দশমীর দিন থেকে শুরু করে একটা মাছের বাজার বা মাংসের বাজার একটা জমজমাট হয়ে থাকে, সেখানে ইলিশ মাছকে নিয়ে একটা মজুদকে কেন্দ্র করে বহু আলোচনা হতে শুরু করেছে। এবার বাংলাদেশ থেকে কেমন মজুদ থাকবে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভকামনা রইল। এবং ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন গত 2 বছর যাবৎ প্রত্যেক বছর বিশেষ করে দুর্গাপূজার পরদিন অর্থাৎ দশমীর দিন আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে বিশেষ আমাদের জায়গা এবং সাব ডিভিশনাল যে সমস্ত আমাদের অফিসগুলি রয়েছে তার সামনেই আমরা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি প্রাইসে আমরা মাছ বিক্রি করি। এই বছরও আমাদের সিদ্ধান্ত রয়েছে আমাদের যেমন বিভিন্ন রেটে, অর্থাৎ অত্যন্ত বাজারে নর্মালি যে টাকায় পাওয়া যায় তার চেয়ে অনেক কম দামে আমরা মাছ বিক্রি করব। আমাদের ইতিমধ্যে 36টি আমাদের ফিশ ফার্ম রয়েছে, গভর্নমেন্ট ফিশ ফার্ম যেগুলি, সেই ফার্ম থেকে আমরা মাছ তুলে আমরা দশমীর দিন মাছ বিক্রি করা অলরেডি সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছেন তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলিকে কমপ্লাইজ করার জন্যে। তার সাথে সাথে আমাদের রিসেন্টলি সিদ্ধান্ত হয়েছে, যেমন ধরুন আগামী 26 বা 27 তারিখ থেকে আমাদের আগরতলা মহারাজগঞ্জ বাজার যেটা রয়েছে বা গুল বাজার হিসেবে যেটাকে আমরা জানি, সেখানে অ্যাপেক্স ফিশারির যে আমাদের কাউন্টার রয়েছে সেখানে ডম্বুরের যে আমাদের লোকাল মাছ রয়েছে সেই ডম্বুর থেকে মাছ তুলে আমরা আগামী এই 26 তারিখ থেকে শুরু করব। আমরা প্রত্যেক দিন সেখানে আমরা চেষ্টা করব যাতে ডম্বুরের মাছ বিক্রি করা যায়। তার সাথে সাথে ভারত সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্টেরও কিছু এগ্রিমেন্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সরকারও রাজি হয়েছে যে বাংলাদেশে যেটা সুস্বাদু ইলিশ, পদ্মার ইলিশ, সেগুলি আমাদের ভারতবর্ষে পাঠানো হবে। বিশেষ করে আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গলের আমরা যারা বাঙালি মানুষ আছে, আমরা অত্যন্ত ইলিশ পিপাসু মানুষ বা ইলিশের প্রতি আমাদের একটা আলাদাই আকর্ষণ বা টান। তো পূজার সময় আমরা চেষ্টা করছি আমাদের সরকারের পক্ষ থেকে যাতে মার্কেটে কম দামে ইলিশ মাছ পাওয়া যায়, এবং আমরাও চেষ্টা করব আমাদের যে গভর্নমেন্ট কাউন্টার রয়েছে সেখানেও যাতে আমরা ইলিশ মাছের আমরা অ্যাভেলেবিলিটি করতে পারি। কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যে আসলে আমাদের রাজ্যের মানুষের যে চাহিদা, এবং আমাদের রাজ্যে আপনাকে আমি বলে রাখি অলমোস্ট 98% মানুষ কিন্তু মাছ খায়, 98% পিপল আর ফিশ ইটার। তো স্বাভাবিক কারণে
আমাদের ডিমান্ড অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা সাপ্লাই দিতে পারি না বা আমরা মজুত করতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করি যাতে মার্কেটকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়া যায়, রেট যাতে হাই না হয়, একটা যাতে কন্ট্রোলে নিয়ে আনা যায়, তার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং আমরা প্রত্যেক বছর করি, এই বছর সেটা থাকবে। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন এবং গোটা দেশবাসীও আমাদের চ্যানেল দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত সুনাগরিকবৃন্দের কে জানাচ্ছি শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি এই দুর্গাপূজা আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এবং আমরা সবাই জানি দুর্গা উৎসব বা দুর্গাপূজা শুধুমাত্র বাঙালিদের উৎসব বললে ভুল হবে, এটা বর্তমানে জাতি জনজাতির সকল অংশের মানুষের জন্য একটা বড় উৎসব। আমরা চাই এই উৎসব যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি। এবং বিশেষ করে আমি পূজা কমিটির প্রতি আমার আবেদন থাকবে, আপনারা অবশ্যই দুর্গাপূজার সাত্ত্বিকভাবে আপনারা আয়োজন করবেন। এবং যে অপসংস্কৃতি আমরা বিভিন্ন জায়গায় দেখি, যে মদমত্ত অবস্থায় ডিজে লাগিয়ে, হিন্দি গান লাগিয়ে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা, এগুলি কিন্তু কোনোভাবেই হিন্দু সংস্কৃতির একটা অঙ্গ নয় বা হিন্দু সংস্কৃতির আমাদের চিরাচরিত যে রীতিনীতি আছে তার বিরোধী। অতএব ডিজে লাগিয়ে মূর্তি বিসর্জন করা, মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খল নৃত্য পরিবেশন রাস্তাঘাটে করা, এগুলির থেকে আমাদের দূরে থাকা উচিত। সাত্ত্বিকভাবে পূজা করবেন এবং অবশ্যই শ্রদ্ধার সহিত দেবী দুর্গাকে বিসর্জন দেবেন। আরেকটা জিনিস আমি আবেদন রাখবো সমস্ত পূজা কমিটির বা আয়োজকদের প্রতি, আমরা দেখি পূজার পরে অনেকেই অত্যন্ত অশ্রদ্ধার সহিত বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন পাশে মূর্তি ফেলে রাখে, সেটা পরবর্তী সময় অত্যন্ত খারাপ দৃষ্টি বা দেখায় যে মূর্তি কোথাও ভেঙে পড়ে যাচ্ছে, কোথাও গরু ছাগল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই রকমের যাতে অসম্মানজনক কাজ না হয়, সেই লক্ষ্যে সমস্ত পূজা কমিটি যাতে পূজাটা যতটুকু আপনি ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে করছেন, ততটাই ভক্তি এবং শ্রদ্ধার সাথে যাতে নির্দিষ্ট জায়গায় মূর্তি বিসর্জন করেন এবং সাত্ত্বিকভাবে করেন, এটা আমি আবেদন রাখছি। আমি পুনর্বার আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, এটাই কামনা করছি। ধন্যবাদ। আমাদের ত্রিপুরা নিউজের চ্যানেলের পরিবারের পক্ষ থেকেও আপনি এবং আপনার পরিবারকে শারদীয় দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার। আমরা এখন অবশ্যই আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং রাজ্যের ক্যাবিনেটের সদস্যের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে শুভেচ্ছা বার্তা তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো এই সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকেই জানি যে একেবারেই বিধানসভার আজ অধিবেশনের শেষ দিন ছিল এবং সেখানে অন্তিম দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য 3% সেখানে ভাতা দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনারা দেখতে পান। এবং তার পাশাপাশি যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে রয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে আজকে বিশেষভাবে অ্যাসেম্বলিতে বহু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনার থেকে যে বিষয়টি জানতে চাইব, যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব রয়েছে, মৎস্য বা আমরা দশমীর দিন থেকে শুরু করে একটা মাছের বাজার বা মাংসের বাজার একটা জমজমাট হয়ে থাকে, সেখানে ইলিশ মাছকে নিয়ে একটা মজুদকে কেন্দ্র করে বহু আলোচনা হতে শুরু করেছে। এবার বাংলাদেশ থেকে কেমন মজুদ থাকবে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভকামনা রইল। এবং ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন গত 2 বছর যাবৎ প্রত্যেক বছর বিশেষ করে দুর্গাপূজার পরদিন অর্থাৎ দশমীর দিন আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে বিশেষ আমাদের জায়গা এবং সাব ডিভিশনাল যে সমস্ত আমাদের অফিসগুলি রয়েছে তার সামনেই আমরা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি প্রাইসে আমরা মাছ বিক্রি করি। এই বছরও আমাদের সিদ্ধান্ত রয়েছে আমাদের যেমন বিভিন্ন রেটে, অর্থাৎ অত্যন্ত বাজারে নর্মালি যে টাকায় পাওয়া যায় তার চেয়ে অনেক কম দামে আমরা মাছ বিক্রি করব। আমাদের ইতিমধ্যে 36টি আমাদের ফিশ ফার্ম রয়েছে, গভর্নমেন্ট ফিশ ফার্ম যেগুলি, সেই ফার্ম থেকে আমরা মাছ তুলে
আমরা দশমীর দিন মাছ বিক্রি করা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন লেভেল ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছেন তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলিকে কমপ্লাইজ করার জন্যে। তার সাথে সাথে আমাদের রিসেন্টলি সিদ্ধান্ত হয়েছে, যেমন ধরুন আগামী 26 বা 27 তারিখ থেকে আমাদের আগরতলা মহারাজগঞ্জ বাজার যেটা রয়েছে বা গুল বাজার হিসেবে যেটাকে আমরা জানি, সেখানে অ্যাপেক্স ফিশারির যে আমাদের কাউন্টার রয়েছে সেখানে ডম্বুরের যে আমাদের লোকাল মাছ রয়েছে সেই ডম্বুর থেকে মাছ তুলে আমরা আগামী এই 26 তারিখ থেকে শুরু করব। আমরা প্রত্যেক দিন সেখানে আমরা চেষ্টা করব যাতে ডম্বুরের মাছ বিক্রি করা যায়। তার সাথে সাথে ভারত সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্টেরও কিছু এগ্রিমেন্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সরকারও রাজি হয়েছে যে বাংলাদেশে যেটা সুস্বাদু ইলিশ, পদ্মার ইলিশ, সেগুলি আমাদের ভারতবর্ষে পাঠানো হবে। বিশেষ করে আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গলের আমরা যারা বাঙালি মানুষ আছে আমরা অত্যন্ত ইলিশ পিপাসু মানুষ বা ইলিশের প্রতি আমাদের একটা আলাদাই আকর্ষণ বা টান। তো পূজার সময় আমরা চেষ্টা করছি আমাদের সরকারের পক্ষ থেকে যাতে মার্কেটে কম দামে ইলিশ মাছ পাওয়া যায়, এবং আমরাও চেষ্টা করব আমাদের যে গভর্নমেন্ট কাউন্টার রয়েছে সেখানেও যাতে আমরা ইলিশ মাছের আমরা অ্যাভেলেবিলিটি করতে পারি। কিন্তু সবসময় একটা প্রশ্ন থেকে যায় আসলে আমাদের রাজ্যের মানুষের যে চাহিদা, এবং আমাদের রাজ্যে আপনাকে আমি বলে রাখি অলমোস্ট 98% মানুষ কিন্তু মাছ খায়, 98% পিপল আর ফিশ ইটার। তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা সাপ্লাই দিতে পারি না বা আমরা মজুত করতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করি যাতে মার্কেটকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়া যায়, রেট যাতে হাই না হয়, একটা যাতে কন্ট্রোলে নিয়ে আনা যায়, তার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং আমরা প্রত্যেক বছর করি, এই বছর সেটা থাকবে। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, সেখানে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন এবং গোটা দেশবাসীও আমাদের চ্যানেল দেখে থাকেন তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত সুনাগরিকবৃন্দের কে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি এই দুর্গাপূজা আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এবং আমরা সবাই জানি দুর্গা উৎসব বা দুর্গা পূজা শুধুমাত্র বাঙালিদের উৎসব বললে ভুল হবে, এটা বর্তমানে জাতি জনজাতির সকল অংশের মানুষের জন্য একটা বড় উৎসব। আমরা চাই এই উৎসব যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি, এবং বিশেষ করে আমি পূজা কমিটির প্রতি আমার আবেদন থাকবে আপনারা অবশ্যই দুর্গাপূজার সাত্ত্বিকভাবে আপনারা আয়োজন করবেন। এবং যে অপসংস্কৃতি আমরা বিভিন্ন জায়গায় দেখি, যে মদমত্ত অবস্থায় ডিজে লাগিয়ে হিন্দি গান লাগিয়ে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা, এগুলি কিন্তু কোনোভাবেই হিন্দু সংস্কৃতির একটা অঙ্গ নয় বা হিন্দু সংস্কৃতির আমাদের চিরাচরিত যে রীতিনীতি আছে তার বিরোধী। অতএব ডিজে লাগিয়ে মূর্তি বিসর্জন করা, মদমত্ত অবস্থায় উচ্ছৃঙ্খল নৃত্য পরিবেশন রাস্তাঘাটে করা, এগুলির থেকে আমাদের দূরে থাকা উচিত। সাত্ত্বিকভাবে পূজা করবেন এবং অবশ্যই শ্রদ্ধার সহিত দেবী দুর্গাকে বিসর্জন দেবেন। আরেকটা জিনিস আমি আবেদন রাখবো সমস্ত পূজা কমিটির বা আয়োজকদের প্রতি, আমরা দেখি পূজার পরে অনেকেই অত্যন্ত অশ্রদ্ধার সহিত বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন পাশে মূর্তি ফেলে রাখে, সেটা পরবর্তী সময় অত্যন্ত খারাপ দৃষ্টি বা দেখায় যে মূর্তি কোথাও ভেঙে পড়ে যাচ্ছে, কোথাও গরু ছাগল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই রকমের যাতে অসম্মানজনক কাজ না হয় সেই লক্ষ্যে সমস্ত পূজা কমিটি যাতে পূজাটা যতটুকু আপনি ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে করছেন ততটাই ভক্তি এবং শ্রদ্ধার সাথে যাতে নির্দিষ্ট জায়গায় মূর্তি বিসর্জন করেন এবং সাত্ত্বিকভাবে করেন, এটা আমি আবেদন রাখছি। আমি পুনর্বার আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, এটাই কামনা করছি। ধন্যবাদ। আমাদের ত্রিপুরা নিউজের চ্যানেলের পরিবারের পক্ষ থেকেও আপনি এবং আপনার পরিবারকে শারদীয় দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার। আমরা এখন অবশ্যই আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং রাজ্যের ক্যাবিনেটের সদস্যের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে যে শুভেচ্ছা বার্তা তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখনকার মতো এই সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকেই জানি যে
একেবারেই বিধানসভার আজ অধিবেশনের শেষ দিন ছিল এবং সেখানে অন্তিম দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য 3% সেখানে ভাতা দেওয়া হয়েছে, ডিএ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনারা দেখতে পান। এবং তার পাশাপাশি যেহেতু সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, তাকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে রয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন সুধাংশু দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে আজকে বিশেষভাবে অ্যাসেম্বলিতে বহু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনার থেকে যে বিষয়টি জানতে চাইব, যেহেতু সামনে শারদীয় দুর্গোৎসব রয়েছে, মৎস্য বা আমরা দশমীর দিন থেকে শুরু করে একটা মাছের বাজার বা মাংসের বাজার একটা জমজমাট হয়ে থাকে, সেখানে ইলিশ মাছকে নিয়ে একটা মজুদকে কেন্দ্র করে বহু আলোচনা হতে শুরু করেছে। এবার বাংলাদেশ থেকে কেমন মজুদ থাকবে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে আমার আন্তরিক শুভকামনা রইল। এবং ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে যেটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন গত 2 বছর যাবৎ প্রত্যেক বছর বিশেষ করে দুর্গাপূজার পরদিন অর্থাৎ দশমীর দিন আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে বিশেষ আমাদের জায়গা এবং সাব ডিভিশনাল যে সমস্ত আমাদের অফিসগুলি রয়েছে তার সামনেই আমরা মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি প্রাইসে আমরা মাছ বিক্রি করি। এই বছরও আমাদের সিদ্ধান্ত রয়েছে আমাদের যেমন বিভিন্ন রেটে অর্থাৎ অত্যন্ত বাজারে নর্মালি যে টাকায় পাওয়া যায় তার চেয়ে অনেক কম দামে আমরা মাছ বিক্রি করব। আমাদের ইতিমধ্যে 36টি আমাদের ফিশ ফার্ম রয়েছে, গভর্নমেন্ট ফিশ ফার্ম যেগুলি, সেই ফার্ম থেকে আমরা মাছ তুলে আমরা দশমীর দিন মাছ বিক্রি করা অলরেডি সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছেন তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলিকে কমপ্লাইজ করার জন্যে। তার সাথে সাথে আমাদের
সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে সব শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো মোসে কেউ বানছে এই বানছে গেছে কি মুক্তি সামনে চাকা ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি। আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরো আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে এটা তো জানি না। এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আমার তো কারোর সামনে সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে সব শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো মোসে কেউ বানছে এই বানছে গেছে কি মুক্তি সামনে চাকা ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি। আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরো আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে এটা তো জানি না। এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আমার তো কারোর সামনে সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার
সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না ডোকা লাগাইলে শব্দ শোনা যায় এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বাংছে জানো তো মসজিদ কেউ বাংছে এই বাংছে গেছে কিন্তু মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি। এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি। তো আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের পুতলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরো আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে সেটা তো জানি না। এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সঙ্গে শত্রুতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না ডোকা লাগাইলে শব্দ শোনা যায় এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বাংছে জানো তো মসজিদ কেউ বাংছে এই বাংছে গেছে কিন্তু মৃত্যু সামনে চারটা আমরা মূর্তির একটা টানা দেব।
আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেটো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতে আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখব কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেট ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল, ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা নন ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনি। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচে পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটা, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউবি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নইটে যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা খাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নইটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউর সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা পড়ছে তারা, যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি। তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন আমাদের অনুরোধ স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি, এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে, এবং করে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো, এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার।
বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম আমার কাছে যখন আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে
আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারব না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়, তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও
সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি, সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারব না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজোকে নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে।
আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল।
সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিককে বলা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা।
সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়ের দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অংশের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজন নিজেও চলছি অসীম জাতি মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন। আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার, প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে বলবো এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 23 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে আমাদের। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য
আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। তো এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্রে আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি করি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় ওইটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোনো রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি
আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্কফেডের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ডের যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকের এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মার বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকার যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানোর, সেটার উদ্বোধনের জন্য উনি এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান, এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি, যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে এখানে পড়েছিল আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিনক্ষণ ঠিক হয়েছেন, ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হবে। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম
যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা শ্রদ্ধেয় সলিল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্যে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্যে আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পাইলিকে আরেকবার অনুরোধ করব, আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয়, আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অংশের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন, আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে বলব, এই রাজ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা
আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 23 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে আমাদের। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্রে আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস, এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, সব দিকে শক্তিশালী করছে। তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছে, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোনো রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নং বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে,
রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যত সামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিচ্ছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি। আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়। উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক ফেডের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়। আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ডের যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকের এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা, এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদাদের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি
যে প্রীতিলতা ওয়েদেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24শে সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি
যে প্রীতিলতা ওয়েদেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে। উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে, এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার
মালিটা একটু সরেন। এদিকে ইয়ো তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো কোন যেত না। হ্যাঁ মেডিকেলে গেছিল কোনটা হইছে মনে হচ্ছে না স্যার। কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। মালিটা একটু সরেন। এদিকে ইয়ো তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো কোন যেত না। হ্যাঁ মেডিকেলে গেছিল কোনটা হইছে মনে হচ্ছে না স্যার। কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর।
আর সেন্ট্রাল বাড়ি কোথায়? সেন্ট্রাল বাড়ি বলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। মালিদা একটু সরেন। এদিকে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। যেত না মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখনো স্যার। কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্ট্রোর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। যে গাড়িটি আপনারা আটক করছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রাল বাড়ি কোথায়? সেন্ট্রাল বাড়ি বলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। মালিদা একটু সরেন। এদিকে তারপর দিয়ে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো।
ততক্ষণ অপেক্ষা করে বসে আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক সক্রিয় অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। সেন্ট্রাল জোনের তরফ থেকে এবং বর্দোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড় বয়স্ক মা কাপড় তুলে দিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4র্থ স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, আপনি 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসে না। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতেও নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন
সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরও সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরও মডার্ন এবং আরও সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 60,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যদি চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। স্থানীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। তখন অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের গর্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক সক্রিয় অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। সেন্ট্রাল জোনের তরফ থেকে এবং বর্দোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।
রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড় বয়স্ক মা কাপড় তুলে দিলেন। সেকেন্ড হাইস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4র্থ স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়েছে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসছি হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসে না। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট
Sini sing mandai bazar ni, sini sing mandai ni party bis, BJP party bis, BJP party bis so, ramdi 7টা 7:30 di iwo, di Pramod hani borok khai, oro sebaik-baik hor nangis langkah. Aman bagi khabar mama logi no, yang phone khai polis na khabar ka, jadon khabar ka, borok khai polis oke sai mi anjau sampul lawo kai. Olok খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝকাঙ্গনো ও তিপ্রামথনে যে গুন্দার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝকাঙ্গ যদি তিপ্রা মথানে বড় যদি হরি তং খাঙ্কাই বড় টাঙ্গি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদালদা তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইজারানো আং বিশেষ খাই বংনো ওয়ার্নিং নেনা মুসুঙ্গ Naro tibrasa dopa hani bolai lagi, borno boy, sikir boy, bokor fatir boy, naro pun ini dopa ni kaham di bagi naro naya bo. Naro gai, ni jini bohok pungnani, ni jini nok kaham kanya ni, omni bade tay kun geri kanong. Abon bagi tinti pramataro, bises kai tinti pramataro, pat ni mobong program tongo, abon bagi ang tini okong no sanai, pat ni uci ni baru de Janata Party BJP ni flag kaje tongono, borok, kia bono singya boy. Flag no puja kipka, ang abon bagi bang fair kanya. Karon sing je sama mani kuno dol ni flag no punya gagai, o dol ni je naikol tano o daman pan pun kanya ngai sing horan nangai, je system tongana o system kanya ngai. Kintu boro abon khaya, boro bahudir phunu sing sing nijina raja hani wan sugun, o bahage je khai tongani gundagiri khai tongani bom no singo kebate phiyo. Abon bagi dini je sini je mandani je party bishe je hot phonan gelangani, o hot phonan rangno বড় বড় 6-7 জন দংছ পুলিশ রিপোর্ট দং 6-7 জন বড় অরন বড় গোবাং মানে বাজার সে পাইবে আকু বড় পুস্তাঙ্গ পূজানি যতন হম দং খাই অসামতাই নাইনি বাজার হাতে খাইনি পাইনাই পাইনাই রক বাজার খাইনাই রক ফালনাই যতন ফাজা যতন কাছে আতং কংমি কিরলাই মানি উনি দংখা ও কিরমা বিচিমো সে দিনে অবা হাগেংলাই দংহা গাই বড় দতি পারসান থানজা নাংনাই অমাহাই বড় তি পারসান থানজা নাইয়া বড় কক সিমসে থানজা কিন্তু boro kuno dino tibrasan hangkrai bagi bor naya dini BJP party bi sebai tam manai kuno mana kere oro nasil na bade tai kuno kere কয়েকদিন সেখান নর খানা খানা 2 দিন সেখান হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদির বুকা সব বুঝাখা তিব্রাসান বুঝাখা কিন্তু গোবাং বরক তিনি ও জায়গা কমেন্ট খাইও হে বিজেপি খাইনিকে সই মুসুক তো নং তিব্রা মতা খাইনিকে বুকেন নং বো संसारनि borong kaca nengke asal borok kaham, ha? Kok sana seregi aku tak kono, kok ni bukung ni kok sana seregi aku, sering musuh kap ni bangsi ko bongo ko, hei dur, apa hai bangsi ko, borok darah sedih kayaknya borok, bong ni dol ni jauh aja mah macam nai, borok nugia dah apa hai, oh komen kayak teman nugia dah, busuk sipelai ke borok apa, amun bayi sembuh sadai kelayu, sembuh sawawan balai, sembuh kebet biogya, naik jaga busuk di beramosan borok busuk pantong, oh kebet makan pun biogya jeng, amun bagai সাথে গেলায় তিনি যারা নিউজ চালানো আং সানাই চিনি মিডিয়া ফ্রেন্ড হনো নর ববনো ফোকাস খাইদি মিডিয়া নি সামং ফোকাস খাইনি যতন ফোকাস খাইমানো ব জায়গা হামিয়াং দংখা ব জায়গা কাহামং দংখা ব জায়গা দম খালাইনা না মিডিয়া পারসন ব আপনো ফোকাস মা খাইনাই আদিনি মো নুখানা ফরকসা চিনি তিব্রাসা বড় মিডিয়া পারসন বড় বুদা বুসগলা জিমা সিজা বইखे मोनयो
nengke tibra len geta len hini oro Delhi thangi mosang khai guri rangkame khai payo orke tibra san ini kebang mati ni tibra masa khai manung dong masa kebang matunggu bong makin neng nailia neng geta tibra len nanya tibra san hamkari nor nanya bo aman bagai sing already FIR bo khanyai bustang FIR khanyai je nangkung mani sorgar bagai je proses sing khanyai amsik khaino media person bela hambai ro ang nije bo horon nije sori hamya pan ma phayo mandayo tang na kokle bo o mandai basin borok sana nang na saimana nang nai o mandai basin bororo bujina nang nai dine dugan nai jatir bot khlanye bor bujina nang nai o police prosesan na mahin dayu ha ayang ke bo asulai tongo goblai tongo yang bohok te tongo nuja bohok kuman police phaile uloke dol ke ami tai bara kok thalia jodona hambai hor kaham banget Sini sing mandai bazar nih, sini sing mandai nih party bis, BJP party bis, oh BJP party bis so, ramdi 7টা 7:30 di iwo, di Pramothani borok khai, oro subai bayi khor nang islang. Aman bagi khabar mama logi no, yang phone khai bayi police nang khabar ka, jodon khabar ka, borok khai police oke saimi ang jawab sampul lawo khai. Ulok cover nai nemen yang tino okono sanai pat niu chini baro de Janata Party BJP ni flag kaje tomono borok ke bono singya oi flag no pujai kipka ang abon bagi bang FIR kaje karon sing je samamani kono dol ni flag no punya gagai o dol ni je naikol tono o damar pan phun khanyang nai sum horn nangai pore je system tomono o system khanyang nai kintu boro abon khaya boro bahudir phunu seng nijina raja hani wangsugeun oh bahkan je khai temen gunda giri khai temen bom no sengok ke bete phyuk abin bagai dini je sini je mandane je party bisa je hot phanan kelang mani oh hot phanan rangno boro oro 6-7 jona tongo so police report tongo 6-7 jona boro oron boro gobang mas mani bazar se paibe aku boro pustango pujani jotono hom dong khai osamotai nanya ni bazar hati khanya ni painai ugo painai ro bazar khanya ro halal jodoh pajak jodoh kaca atong kong kiri lain mana ni enggak dong kah oh kiri mah bisa musik ini apa haji enggak dong hangkai baru tadi perasan tanca nang nai om hai baru tadi perasan tanca naya baru kok cem tanca gitu baru kuno tino tadi perasan hangkai bagi baru naya ini BJP party bisa bayi tam mana kuno mana kiri orang nasil nabade tay kuno kiri kau din sekarang nor kena 2 din sekarang hejam barawo sini Janata Morcha ni vice president Mongol de Burman bokor khadir buka sab budaka tibarasan budaka কিন্তু गोबां borok tini o daga comment khayo BJP khanya ke sui musuk to nung tibarasan tibara mota khanya ke bukan nung bo sungsani borong kaza nung ke asu borok kaham ha kok sana sergia ko takhono kok ni bukung ni kok sana sergia ko sui musuk apni mangsi ko bongo ko he dur aba hai mangsi ko borok da rasidi khanya boro bongni dol ni je oza ma hunjang nai borong nuge da aba hai o comment khay to man nuge da busuk siplai ka boro bo amon bai sungbo sadai kalayo sungbo sawawan bale sungbo kebe biogya nai jaga busuk tibra mosan borok busuk phantong o kebe makan pun biogya jeng amon bagai sadai kalayo ini jara news olano ang sanai sini media friends hono nor bo bono bukat khadi media ni samong fokus khanya ni jo tono fokus khaimano bo jaga hamyang tongkha bo jaga kahamung tongkha bo jaga tom khalanya nang media person bo abono fokus ma khanyai adini mo nukhana faroksa sini tibrasa borok media person borok budak busuk la jima sinja boike monuyo nengke tibra len geta len hini oro Delhi thangi mosang khai guri rangkame khai payo orke tibrasa ni gabang mati ni tibra mota khanya manung dong masa gabang motong bong ma ken nang nailia nang geta tibra len nanya tibrasa hamkari nor nanya bo
Aman bagai जों अलरेडि एफआईआर बो खायनाय बुस्थुआव एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बागै जे प्रसेस आ प्रसेस जों खायनाय आमसु खायनो मीडिया पर्सन बेला बेला हामबायरो आं निजेबो हरन निजे सरि हामियाफार मा फाइयाव मानदायो तांयंना कक्लायावबो अ मानदायबासिनि बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदायबासिनि बरक बुजिना नांनाय दिनै दुगान दोननाय जातिर बद खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइनखौ आसुलाय दङ गबलाय दङ yang bohok itu teman nuja bohok kuman polis faile ulo ke dol ke ami tai bara kok salia jodoh na hambai hor kaham banget Penting dia bu. Ini semanggai bazar nih. Sini je mandan ni party bis ba BJP party bis और BJP party bis हो रमदी 7टा 7:30 दी वो तीव्रम थानी बड़ो भाई और सुबाई बाई खबर फ्रांग चलान आमने बागी खबर मामा लोगे लोगे नो आं yang फोन खाइबे पुलिस ने खबर का जदन खबर का बड़ो के पुलिस ओके साइबे आं जब सांग पुला वो का वो लोग खबर नहीं नहीं मनी पुलिस होंगे बस कांगो नो और तीव्रम थानी जे गुंडारो हर रिकलांग आबनि बागै आं पुलिस प्रशासनाव थानाय पुलिस नि बस कांगो जुदि तीव्रा मथाने बरो जुदि हर रितंग खांखाय बर तांगि रंगिया निचो आजागाव कयजना बंगलगिबो गोदाल दा तंगनि खाखाय आबनि बागै आं साना मुसुंगो दिनि जाराव बाहाय सामं खायना रांनो आं विशेष खाय बंनो वार्निं रेना मुसुंगो नर तीव्रासा दफा दफा हानि बुलायलायि बरनो बुवै सिकिर बुवै बखर फातिर बुवै नर कोन दिन दफानि काहामनि बागै नर नायाबो नरंगाय निजिनि बहक पुंनानि निजिनि न काहाम खायनानि अमनि बादे ताइ कोन गरिखानंनि आबन बागै तीन तीव्रमा थारो विशेष खाय तीन तीव्रमा थारो पातनिमो बं प्रोग्राम दंगो आबन बागै आं दिनो अ कोनो सनाय पातनिमो छिनि भारतीय जनता पार्टी बीजेपी नि फ्लेग काजे तंगनो बरक केबनो सिंगिया ओइ फ्लेग न फुसै खिबका आं आबन बागै आं एफआईआर खाय कारण जों जे साइमामानि कोनो दलनि फ्लेग न फुइना हांगाय अ दलनि जे नायखल दङ अ दामार फान फोन खायना नांनाय सुंहरना नांनाय एफरे जे सिस्टेम दंमोन अ सिस्टेम खायना नांनाय किन्तु बर आबनो खाया बर बाहुदिर भनगो सेंसें निजिना राजा हानि वांसुगो अ बागे जे खायदोंमोन गुन्दागिरि खायदोंमोन बमनो जोंङो केबते फियो आबनि बगै दिनै जे सिनि जे मानदानि जे पार्टी बिसे जे हर फनान गलांमानि अ हर फना रंनो बर 6-7 जना दङ सो पुलिस रिपोर्टबो दङ 6-7 जना बर अरन बर गोबां माने बाजार से पाइबेको बरक बुस्थाङो पूजानि जतन हम दं खाय असमताय नायनानि बाजार हाति खायनानि पाइनाय ओगो पाइनाय र बाजार खायनाय र फालनाय र जतन फाजा जतन कासे आतंक कौमि किरलायमानि ओइ दंखा ओ किरिमा बिसिमो से दिने अबा हागेंलै दं हांगाय बर दति परसन थांजा नांनाय अम हाय बर ति परसन थांजा नाया बर कक्सिमसे थांजा किन्तु बर कोनो दिन ति परसन हांग्राय बगे बर नाया दिने बीजेपी पार्टी बिसबाय त मनाय कोनो माना करे और नासिल ना बादे ताई कोनो गरै कयेक दिन सिगां नर खोना 2 दिन सिगां हेजामाराव जिनि जनजाति मोर्चानि भाइस प्रेसिडेन्ट मंगलदेव बर्मन बखर फादिर बुका सब बुजाखा तिब्रासान बुजाखा किन्तु गोबां बरक तिनि अ जागा कमेन्ट खायो ए बीजेपी खायनिके सै मुसुक तो नों तिब्रा मथा खायनिके बखन नों बो सोंजानि बरम खाजा नोंखे आसु बरक काहाम हा कक सानसे रेगियाखौ दाखनो कक नि बुखनि कक सानसे रेगियाखौ सै मुसुक आपनि मांसिको बंगको हे दूर अब हाय मांसिको बर द राजनीति खायनाय बर बंनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा बाहाय अ कमेन्ट खायदोमन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावावन बलै सोंबो केबे बियो गया नाय जागा बुसु तिब्रा मसान बर बुसु फादं अ केबे मासान बन थियो गेजों आमन बगै सादै गलायो दिनि जारा निउस हलानो आं सानाय सिनि मीडिया फ्रेन्ड संनो नर बबनो बुगा थादि
media ni samung fokus kanya ni jo tono fokus kai mano bo jaga hamyang tongkha bo jaga kahamung tongkha bo jaga tom khalanya nang media person bo abno fokus ma khanyai adini mo nukhana faroksa sini tibrasa borok media person borok budak busuk la jima sinja boike monuyo nengke tibra len geta len hini oro Dili tangi mosang khai guri rangka mai khai payo orke tibrasa ni gabang ma tini tibra motha khai manung dong masa gabang ma dong bong ma ken nang nailia nang na geta tibra len nanyai tibrasa hamkari nor nanyai bo aman bagai जों अलरेडी एफआईआर बो खाइनाय बुस्थां एफआईआर खाइनाय जे नांगौ माने सरकार बागे जे प्रोसेस आ प्रोसेस जों खाइनाय आमसु खाइनो मीडिया पर्सन बेला बेला हामबाय रो आं निजे बो हरन निजे सय हामिया पार मा फाइयाव मानदायो तांगिना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदाय बासिन बरक बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ yang bohok itu teman nuja bohok kuman polisi file uloke dol ke ami tai bara kok salia jodoh nang hambai hor kaham banget Time ni apa? Kan pas cuma kayak gitu mau apa gitu. Gua harus cerita dia kan salah. Dia tentang tentang mungkin tong ni rumah. Yang kamu. এটা জায়গাতে তো হাত কিন্তু বড় খাম্পে তো অনেক বড় রকম tono na hor kaham ini sing mandai bazar ni sini je mandai ni party bis ba BJP party bis o BJP party bis o romdi 7টা 7:30 di iwo di pramo thani borok khai oro subai bai hor frang islang amani bagi খবর মামা লগে লগে ন আং yang phone thaibai police na খবর ka jodno খবর ka borok ke police oke saimi ang jawab sampui lawo ka ulok খবর nai nemani police ongi bustango no o tipramo thani je gundaro hori gelang aboni bagai ang police prosason no thanai police ni bustango jodi tipra mothane borok ni hori tong khangkai bor tangi romya nicho adagawo koekjana bong logibo gedal dak tong ni khakai aboni bagai ang sana musungo tini jara obo hai samung khainarangno ang বিশেষ kai bangno warning ni namu sungo naro tiprasa dofa hani bulai lai borno boi sikir boi bokor khatir boi naro kon din dofa ne kaham de bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade dai kun gri khanon abon bagi tin tiprama tharo বিশেষ kai tin tiprama tharo pat nimo bang program tongo abon bagi ang tini o kono sanai pat nimo chini Bharatiya Janata Party BJP ni flag kaje komono borok kebono singya oi flag no pujai kipka ang abon bagi bang affair khani karon जों जे साइमामानि कोनो दल नि flag no punya hangkai o dol ni je naikol tano o damar fan phone khanya nangai sumhorna nangai epre je system tongmano o system khanya nangai kintu boro abono khaya boro bahudir phone ko seng nijina raja hani wansugoi o bahage je khaitongmani gundagiri khaitongmani bomno thungo kebate phiyo aboni bagai dini je sini je mandani je party bise je hot phone kelamani o hot phone rangno boro oro 6-7 jona tongo so police report tongo 6-7 jona boro oron boro gobang mani bazar se paibe aku borok bustango pujani jotono hom dong khai osamotai nani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton phajak joton kacha atong kongi kirilai mani ngi tongkha o kirima bisingo se tini oba hakeng lai tongha kai borok dati perasan thansa nangnai oma hai borok ti perasan thansa naya borok kok simse thansa kintu borok kuno dino ti perasan hangkrai bagi bor naya dini BJP party bi sebai ta manai kono mana kare oro nasil na bade tai kuno kare কয়েকদিন সেখান নর খানা 2 দিন সেখান হেজা মারাও চিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদ্রি পুকা সব বুঝাখা তিব্রাসান বুঝাখা কিন্তু গোবাং বরক তিনি অ জায়গা কমেন্ট খাইও বিজেপি খাইনিকে সই মুসুক তো নং তিব্রাসান তিব্রা মথা খাইনিকে বুখেন নং বো
संसारनि बरं काजा नोंखे आसो बरं काहाम हा कक सानसे रगियाखौ दाखनो कक नि बुकुमनि कक सानसे रगियाखौ सै मुसुक आपनि मांसिखौ बंगको हे दूर अब हाय मांसिखौ बर द राजनीति खायनाय बर बंनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा अब हाय अ कमेन्ट खायदोमोन नुगे दा बुसु छिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावावन बले सोंबो केबे बियोग्या नाय जागा बुसु तिब्रा मसान बर बुसु फांतम अ केबे मासान पण बियोग्या जों आमन बगै साथै गलायो दिनै जारा निउस अलानो आं सानाय सिनि मिडिया फ्रेन्ड सम नर बावनो फुका खायदि मिडियानि सामं फोकास खायनानि जतनो फोकास खायमान ब जागा हामियां दंखा ब जागा गाहाम दंखा ब जागा दम खालायना नां मिडिया पार्सन ब आबनो फोकास मा खायनाय आदिनि मनु खाना फरकसा सिनि तिब्रासा बर मिडिया पार्सन बर बुजा बुसुक राजिमा सिजा बयखे मोनयो नोंखे तिब्रा लेन गेटा लेन हनि अर दिल्ली थाङै मसां खाय गुरै रांकामै खाय पायो अरके तिब्रासानि गोबां मानसिनि तिब्रा मसा खाय मानुं दं मासाया गोबां मा दङ बं माखे नों नायलिया नोंना गेटा तिब्रा लेन नाय तिब्रासान हामकराय नर नाय बो आमन बगै जों अलरेडी एफआईआर बो खायनाय बुस्थां एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बगे जे प्रोसेस आ प्रोसेस जों खायनाय आमसु खायनो मीडिया पार्सन बेला बेला हामबायरो आं निजे बो हरन निजे सरि हामियापान मा फायगाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांना सायमाना नांनाय अ मानदाय बासिन बरर बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बत खालायनाय बरक बुजिना नांनाय अ पुलिस प्रशासन आ माहिन दायो हा आयके आसुलाय दङ गबलाय दङ यांग बहक दङ नुगिया बहक गुमान परिस फाइले लोके दल दल के आमी ताइ बारा कक सालिया जतन हामबाय हर काहाम Ini sing mandai bazar ni, sini sing mandai ni party bis, BJP party bis, oh BJP party bis so, ramdi 7টা 7:30 di iwo, di Pramod Thani borok khai, oro subai bai khor frangi selangkan. Aman bagi खबर मामा लगे लगे न आं yang phone खाइबे पुलिस न खबर का जदन खबर का बरक के पुलिस ओके साइमे आं जब सांपु लावो का ओलो खबर नाय नेमानि पुलिस नि बुस्तांग न अ तिब्रामत नि जे गुन्दार हरि गलां आबनि बागै आं पुलिस प्रशासन न थानाय पुलिस नि बुस्तांग जुदि तिब्रा मथाने बर नि हरि तं खांखाय बर तांगि रंगिया निचो आजागाव कयजना बं लगिबो गोदाल दा तंगनि खाखाय आबनि बागै आं साना मुसुंगो दिनै जाराव बाहाय सामं खायनारांनो आं बिशेष खाय बंनो वार्निं रेना मुसुंगो नर तिब्रासा दफा दफा हानि बोलायलायि बरनो बोवै सिकिर बोवै बखर फातिर बोवै नर कोन दिन दफानि काहामनि बागै नर नायाबो नरंगाय निजिनि बहक पुंनानि निजिनि न काहाम खायनानि अमनि बादे ताइ कोन गरिखाननि आबन बागै तीन तिब्रामथार विशेष खाय दिन तिब्रामथार पातनिमो बं प्रोग्राम दंगो आमन बागै आं दिनै अ कोनो सानाय पातनिमो छिनि भारत जनता पार्टी बीजेपी नि फ्लेग काजे तंगनो बरक केबनो सिंगियावै फ्लेग न फुसै खिबका आं आबन बागै आं एफआईआर खाय कारण जों जे सायमामानि कोनो दलनि फ्लेग न फुइना हांगाय अ दलनि जे नायखल दंनो अ दामान फान फोन खायना नांनाय सुंहरना नांनाय एफरे जे सिस्टेम दंनो अ सिस्टेम खायनांनाय किन्तु बर आबनो खाया बर बाहुदिर भनगो सेंसें निजिना राजा हानि वांसुगै अ बागे जे खायदोंमोन गुन्दागिरि खायदोंमोन बमनो जोंङो केबते फियो आबनि बगै दिनै जे सिनि जे मानदानि जे पार्टी बिसे जे हर फनान गलांमानि अ हर फना रंनो बर अर 6-7 जना दंगो पुलिस रिपोर्ट दंगो 6-7 जना बर अरन बर गोबां माने बाजार से पाइबेको बर बुस्तांगो पूजानि जतन हम दं खाय असमताय नायनानि बाजार हाति खायनानि पाइनाय पाइनाय रक बाजार खायनाय रक
halai jodan bhaja joton kache atong kong kirilai mani ngi tongha o kirima bisingo se tini oba hageng lai tongha kai bor da tibarasan thansa nangnai oma hai bor tibarasan thansa naya bor kok se যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে। এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে।
যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বাক্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে। এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মণ্ডলের মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বাক্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে। এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মণ্ডলের মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। হেলিকপ্টার
যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসাবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয়
গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো। এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি, যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি। কেউ করে হয়ে দেবো না, কেউ সারা আমরা কথা বলবো না, কেউ সারে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন, কেউ রেহাই পাবেন না, আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা করছে, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। অ্যারেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না, আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী
ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো এখন। যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি। কেউ করে হয়ে দেবো না, কেউ ছাড়া আমরা কথা বলবো না, কেউ ছাড়ে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন, কেউ রেহাই পাবেন না আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা করছে, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। এরেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না, আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো এখন। যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি, কেউ করে হয়ে দেবো না, কেউ ছাড়া আমরা কথা বলবো না, কেউ ছাড়ে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন,
কেউ রেহাই পাবেন না, আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা করছে, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। অ্যারেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না, আইন আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো। এখন যেই হোক, বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি, যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি। কেউ করে হয়ে দেবো না, কেউ ছাড়া আমরা কথা বলবো না, কেউ ছাড়ে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন, কেউ রেহাই পাবেন না, আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। অ্যারেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না, আইন আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো।
আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো। এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি, যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি। কেউ করে হয়ে দেবো না, কেউ কে ছাড়া আমরা কথা বলবো না, কেউ কে ছাড়ে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন, কেউ রেহাই পাবেন না, আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। এরেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না, আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি
পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো। এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি, যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি। কেউ করে হয়ে দেবো না, কেউ ছাড়া আমরা কথা বলবো না, কেউ ছাড়ে কথা বলা হবে না। যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন, দমাবেন না। আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ রুখতে পারবে না বিজেপিকে। মোদিজি আছে মানে সেফগার্ড আছে, মোদিজি হে তো মুমকিন হে। আগামী দিনে প্রস্তুত থাকুন, কেউ রেহাই পাবেন না আমি বলছি। তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি, আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে, সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব। আজকে 24 তারিখ হচ্ছে, 28 তারিখ দুর্গা পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা, কেউ রেহাই দেওয়া হবে না। আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, ভেঙেছে, আগামী দিন রেহাই পাবেন না। এরেস্ট অবশ্যই হবে। আইন কাউকে ছাড়া দেওয়া হবে না, আইনের পথে চলবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি, এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের ত্রিপুরা রাজ্য, আমরা শান্তি সম্প্রীতি চাই। আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে। পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই। এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গতকাল রাত্রে 7:30টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয়, এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল। সেখানে আমাদের মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না। আমি কি জানি মোবাইলের লকটা ভাঙতো কোন তারে আর মোবাইলের লকটা ভাঙতো আমি আমি আমার আমি 10 সময় ঘুমাইছি, এটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি তো না, ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে কার ডকুমেন্ট নেই, তার ডকুমেন্ট নেই। আজকে কোনো মোবাইল হলো না, মোবাইলটা এই করো, তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলে দেখাইছি তো, ওই মোবাইলটা দড়া করে শুরু করতে আমি উঠতে দেই, মনে দুইটা না কথা বলতে বাজ, আমি টাইমটা আমার মোবাইল না শালা, তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে, বুঝা আমার আমরা বাড়িতে নতুন না তো আমি কি দেখা করতাম, আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না, তুই মোবাইল চুরি করছ না কো
আইরা আমার মোবাইল আমি চুরি করে দিতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে তাই না করতে আমি আমু করতাম আমি দুমারি করে তোর কাছে আইছে না আমি তুই কত তুমি দুইটা দে আর ইয়া দে ফেন্ডে আমার কাছে কইতেছ না গো বাবা রে এই সেন্টা ভাই কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই রাগ করছ আমি কইছি না আমি তোমার দাম কইছি আমি তারে দেখি আমি প্রথমে দাম কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নিজে তুমি দেখছো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা তোর বাইতে মোবাইলটা আইছা তুমি আমার মোবাইল নাই করে দিবি মোবাইলটা হাত আছে এদার কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে বাবা লালা লাগা ধরে জানা লক খুলে লাইছে দরকার ভাই না এই বাড়ি সে এসএমএস খুলে তো ঢুকছে জানা দিয়া বেড়ি তো সিল লাগাছে জানা লক খুলে লাইছে করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলি যে সেন্ডা লাগে এর আগে তো তাবিশার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে লোক সেন্ডি নিজ আমার ঘরে জান নিজ তুই ফর ফর কয়েকটা বড় না করছ তোরে ধরা হইতো না সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস নি বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি তুই আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান সব কোচ্চান তুই করছ তুই চেন্ডে আগে চেন্ডে আগে তুই চেন্ডে বাইর কর তুই চেন্ডে আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি আমার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটিয়া দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের ডাক্কা তুলছি কে নিচে কই তারেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হারাই গেছিল বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনারা বাড়ি মুরাবাড়ি মোরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ সুরেশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভূমিক সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বাংছে জানো তো তোমার কেউ বাংছে এই বাংছে গেছে কিন্তু মৃত্যু সামনে চারটা ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা
মুখটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করে সেটা তো জানি না। এটার আমি বিচার তো অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? শুধু রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা করে আবার পাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডেড ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চার পেট থেকে বেরোনোর পরে যখন সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা ওটা ফাংশন করছে না। ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকে কিডনিতে। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স কয়েটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যে যারা পড়ছে তারা, যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে।
এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কি হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি। তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন।
তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত
আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায়চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়েল দিকে আরেকবার অনুরোধ করব, আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি যা সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় প্রত্যন্ত অঞ্চলের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখতে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যে একটা স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা
অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা, তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে, এবং সেটা অঙ্ক বলছে। যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস, এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কে কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি,
এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি। আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়। উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্কেটের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়। আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা, এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মেয়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান, এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি, যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও
দেওয়ার দেবো, এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন, এবার আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে, ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু এই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোন সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে। যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি মানে জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি
যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই অন্ধকার দিনে আজকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছেও আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এগিয়ে গেছে। এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। আর
দেন যেত না না মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখনো না স্যার কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টার্স কোম্পানি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। সেকেন্ড হাইয়েস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, তা আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবেই যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, আপনি 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসে না। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমানকের যে যখন উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12
লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। তখন অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদলির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার
ডক্টর মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড় বয়স্ক মা কাপড় তুলে নিয়ে Paham sini sing mandai bazar ni sini sing mandai ni party bis BJP party bis BJP party bis so ramdi 7টা 7:30 di iwo di pramothani borok khai or subai bai khor phang islang amani bagai খবর মামা লগে লগে ন আং yang phone khai police na খবর ka যখন খবর কা বড় পুলিশ ওকে সাইমি আইন যাও সাংপুই যাও খায় ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝলাম ন ও তীব্রামথনি যে গুন্ডার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝলাম যদি তীব্রা মথানে বড় যদি হরি তং খাংখাই বড় টাঙি রমিয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদাল জাক তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইনারাম ang বিশেষ kai bangno warning ni namu sungo naro tibrasa dopa hani bulai lai borno boi sikir boi bokor phatir boi naro kon ni dopa ne kaham di bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanoni abon bagi tin tibramatharo বিশেষ kai tin tibramatharo patni bong program tongo abon bagi ang tini o kongno sanai পাঁচ নিউচিনি ভারতে জনতা পার্টি বিজেপি ni flag kaje tongmano borok kebono singya oi flag no pujai khipka ang abon bagi ang affair khani karon जों जे साइमानि कोनो दल नि flag no punya hangkai o dol ni je naikol tangno o damar fan phone khanya nangnai sum horna nangnai erpore je system tongmano o system khanya nangnai কিন্তু বড় abon khaya বড় বাহুদির ভনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়াংসুগৈ o bahage je khaitongmani gundagiri khaitongmani bomno thungo kebate phiyo aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan gelangmani o hot phanar ngoro boro oro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona boro oron boro gobang mani bazar se paibe aku borok bustango pujani jotono hom dong khai osamotai nani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton phajak joton kache atong kongi kirlaimani ngi tongkha o kirima bisingo se tini oba hagenglai tongha kai বড় দতি পারসান থানচা নাংনাই অমাহাই বড় তি পারসান থানচা নাইয়া বড় কক সিমসে থানচা কিন্তু বড় কোন দিন তি পারসান হাংক্রাই বাগে বড় নাইয়া দিনি দিনি বিজেপি পার্টি বি সবাই তা মানে কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদির পুতা সব বুঝাখা তি পারসান বুঝাখা কিন্তু গোবাং বড় তিনি ও জায়গা কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সই মুসুক তো nung tipara mota khanya ke bukan nung ko sungsani borong kaca nung ke asu borok kaham ha kok sana sergia ko takhono kok ni bukung ni kok sana sergia ko sui musuk apni bangsi ko bongo ko he dur aba hai bangsi ko bor da rasidi khanya boro bong ni dol ni je oda ma hanjang nai bor nuge da aba hai o comment khai to man nuge da busuk siplai ka boro ba amon bai sumbu sadai kalayo sumbu sawawan balai sumbu kebe biogya nai jaga busuk tipara motan boro busuk phantong o kebe makan pun biogya jeng abon bagai সাথে গেলায় তিনি যারা নিউজ অনলাইন আং সানাই চিনি মিডিয়া ফ্রেন্ড সম নর ববন ফোকাস খাইদি মিডিয়া নি সামং ফোকাস খাইনি যতন ফোকাস খাইমানো ব জায়গা হামিয়াং দংখা ব জায়গা কাহামং দংখা ব জায়গা দম খালাইনা না মিডিয়া পারসন ব আপন ফোকাস মা খাইনাই আজিনি মো নুখানা ফরকসা চিনি তিব্রাসা বড় মিডিয়া পারসন বড় বুদা বুসল আজিমা সিজা বইখে মনিयो
nengke Tripura len geta len hini oro Delhi thangi mosang khai guri rangka mai khai payo orke Tripura sani ni kebang mati ni Tripura masa khai manung dong masa kebang matunggu bong mai neng nailia neng geta Tripura len nanya Tripura san hamkari nor nanya bo aman bagai sing already FIR bo khai nyai bus tong FIR khai nyai je nanggung mani সরকার বাগে যে প্রসেস जों खायनाय आमसो खायनो मिडिया पार्सना बेला बेला हामबाय रय आं निजेबो हरन निजे सरि हामिया पार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदाय बासिन बरर बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बत खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आयके आसुलाय दङ गबलाय दङ यांग बहक दङ नुजा बहक कुमार परिस फाइले लोके दल दल के আমি তাই বারা কক ছালিয়া যত না হামবাই হর কাহাম জায়গাতে তো হাত কিন্তু পুরা খাম্পে কিন্তু অনেক বড় রকম পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালকে সেবা বাক্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন সেই যে সময়কাল সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়ে খায় বিজেপি সবই বিজেপি পার্টি সবই বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তো পার্টি আরেকজন সে এক্সপন্ডিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ সারা আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না অ্যারেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা
সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব, পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমরা শান্তি সম্প্রীতি চাই, এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। প্রেমা কোন ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এইডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে একটা ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না, মোবাইলটা এই করে তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলে দেখাচ্ছি তো ওই মোবাইলটা দড়া করে শুরু করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে বাদ আমি টাইম না আমার মোবাইল না শালা তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কি করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না, তুই মোবাইল চুরি করছ কোনটা কো আইদা আমার মোবাইল আমি কি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানে করতে আমি করতাম আমি মোবাইল কি করব আমি তুই করতাম তুমি দুইটা দে আর ইয়া দে ফ্রেন্ড আমার কাছে বুঝতেছ না বাবা রে বুঝতে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই 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 রাগ করছস আমি কইছি না আমি তোমার দান করছি আমি আরে দেখি আমি প্রথমে দান করছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি তুমি দেখছো
আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা উত্তর বলতে মোবাইল আইটা কেন আমার মোবাইল নাই করে দেখি মোবাইল হাত আছে এদার কইতে না গাড়ি থেকে গানা দাও কেন আছে বাবা জানলা লাগা ধরে জানালা লক খুলে লাইছে বড় ভাই না এই বাড়ি সমস্যা খুলে তো ঢুকছে জানালা দিয়া বেড়ি তো সিল গেছে জানালা লক খুলে লাইছে করতাম আমি ওই যে সেন্ডা দিলি যে সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার ঘরে জানলি তুই তুই ফর ফর কয়েকটা বছর এনে বসো সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি তুই আমি মরণ দ্বারা দলার কোনো কথা নাই তুই কোথায় যাও কোথায় আগে তুই চেঞ্জ বাইর কর তুই চেঞ্জ আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নিয়ে নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাটিয়া দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের রেখা তুলছি কে নিচে কইতা নেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো গেছে ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি হ্যাঁ রাত্রে পুলিশ আইসলো নি ঘটনা পরে আইছিল রাত্রে যায় পরে তারে ধরছে না পুলিশ ধরছে না ধরছে কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সব টাকা আছে এখানে এই আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না ডোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো মোসকে বানছে এ বানছে গেছে কি মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করেছে এটা তো জানি না এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এরকম সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লবরুদ্র পাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই নেটো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেট ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা ওটা ফাংশন করছে না। ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিলো ডান দিকে কিডনি। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে বলে পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স পয়েন্টটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইউএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউর সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা পড়ছে তারা, যারা আমাদের ওটিদের সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাকে অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলে উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব,
দেখব শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সুনীল রায় চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পাইলিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকায় অন্তত প্রত্যন্ত অঞ্চলে যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন। আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার, প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে বলবো এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে, এবং সেটা অঙ্ক বলছে। যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, সব থেকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে, সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো, সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর দলিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মেয়েরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্কেটের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম ভারত থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয় সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস না 28 প্লাস সেস এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি মানে জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এদিকে গেছে আরো চাপ এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে ইয়ো তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। হ্যাঁ মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে এখন না স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাটালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টাস কোম্পানি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসে, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেক খান ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরার সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টের জুনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। তখন অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন, আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন, আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা তারা তো কাপড় তুলে নিয়ে Paham ini sing mandai bazar ni sini sing mandai ni party bis ba BJP party bis o BJP party bis o ramdi 7টা 7:30 di iwo di pramot hani borok khai oro subai bai khor nang selangkan amani bagi খবর মামা লগে লগে ন আং yang phone khai police na খবর ka যখন খবর কা বড় পুলিশ ওকে সাইমে আইন যাও সামপুই লাও খায় ওলো খবর নাই নেমেনি পুলিশ সঙ্গে বুঝকাঙ্গ ন অ তিব্রামথনি যে গুন্দার হরি গেলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝকাঙ্গ যদি তিব্রা মথানে বড় যদি হরি তং খাঙ্কাই বড় টাঙ্গি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদাল জাক তংনি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইনা রং ang বিশেষ kai bangno warning ni namu sungo naro tibrasa dofa hani bolai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dofa ne kaham ni bagi naro nai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gri khanong abon bagi tin tibramotharo বিশেষ kai tin tibramotharo patnimo bong program tongo abon bagi ang tin o kono sanai পাত নিউচিনি ভারতে জনতা পার্টি বিজেপি ni flag kaje tongmano borok kebono singya oi flag no phusai khipka ang abon bagi ang efer khani karon जों जे साइमामानि कोन दल नि flag no punya hangkai o dol ni je naikol tangna o damar phan phone khanya nangnai sumhorna nangnai এরপরে যে সিস্টেম তংমানো o system khanya nangnai কিন্তু বড় আমন খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসেং নিজনা রাজা হানি ওয়াংসুগো o bahage je khaitongmani gundagiri khaitongmani bomno thungo kebate phiyo aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan galangmani o hot phanar rangno boro oro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona boro oron boro gobang mani bazar se paibe aku borok bustango pujani joton hom dong khai osamotai nani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton bhaja joton kache atong kongi kirlaimani ungi tongkha o kirima bisingo se tini oba hagenglai tongha kai বড় দতি পারছান থানচা নাংনাই অমাহাই বড় তি পারছান থানচা নাইয়া বড় কক সিমসে থানচা কিন্তু বড় কোন দিন তি পারছান হাংক্রাই বাগে বড় নাইয়া দিনি যিনি বিজেপি পার্টি বি সবাই তা মানাই কোন মানা করে অর নাসিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও যিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেববর্মন বখর ফাদির বুকা সব বুঝাখা তি পারছান বুঝাখা কিন্তু গোবাং বড় তিনি অদাga কমেন্ট খাইও হে বিজেপি খাইনিকে সই মুসুক তো nung tibara mota khanya ke bukan nung bo sungsani borong kaca nung ke asu borok kaham ha kok sana sergi ko takhono kok ni bukung ni kok sana sergi ko sui musuk apni mangsi ko bongo ko he dur aba hai mangsi ko bor da rasidi khanya boro bong ni dol ni je oda ma hunjang nai bor nuge da aba hai o comment khai to man nuge da busuk siplai ka boro bo amon bai sumbu sadai kalayo sumbu sawawan bale sumbu kebe biogya nai jaga busuk tibara motan boro ko phantong o kebe makan pun biogya jeng abon bagai satai kalayo ini jara news olano ang sanai sini media friends ono nor bono buka thedi media ni samung focus khanyan jotono focus khaimano bo jaga hamyang tongkha bo jaga kahamung tongkha bo jaga tom khalanya nang media person bo abono focus ma khanyai ajini mo nukhana faroksa sini tibrasa borok media person borok buda busuk rajima sinja boike moniyo nengke tibra len geta len hini oro Dili tangi mosang khai guri rangka mai khai payo orke tibra san ini kebang mati ni tibra masa khai manung dong masa kebang mati dong bong makin neng nailia neng na geta tibra len nanya tibra san hamkari nor nanya bo
Aman bagai जों अलरेडी एफआईआर खाइनाय बुस्थुआव एफआईआर खाइनाय जे नांगौमानि सरकार बागै जे प्रसेस आ प्रसेस जों खाइनाय आमसो खाइनो मीडिया पर्सन बेला बेला हामबायरो आं निजेबो हरन निजे सरि हामियाफार मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय साइमाना नांनाय अ मानदाय बासिन बरर बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बरबो बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आइके आसुलाय दङ गबलाय दङ yang bohok itu manusia bohok kuman polisi file lo ke dol ke ami tai bara kok salia jodoh na hambai hor kaham banget জায়গাতে হাত কিন্তু পুরা খাম্পে যেটা অনেক বড় রকম খাম্পে একদিকে বই ওখানে সব জায়গা না যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বাক্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেন। Okay.
যদি মনে খাইব যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাইমান ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাইমাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাইমান হুয়াকাই ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি এবার যদি মনে খাইয়াকাই বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ হয় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তো পার্টিতে আরেকজন সে এক্সকর্নিং এ আছে গতকাল রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ সারা আমরা কথা বলবো না কেউ সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না অ্যারেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। কোন ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লোকের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি একটা যে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তার ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না মোবাইলটা এই করে তার লকটা ভাঙা দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলে দেখাইছি তো ওই মোবাইলটা ধরে কোন কিছু করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলে বাদ আমি টাইম না আমার মোবাইল না শালা তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়িতে নতুন না তো আমি কি টাকা সাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোনটা কো আইডা আমার মোবাইল আমি কি করতাম তোর মোবাইলটা টানের করো কেমন আইছে টানে করতে আমি করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই টানে আর ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে আমি দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করতাস আমি কইছি না আমি তোমার দান না কইছি আরে দেখি আমি প্রথমে দান না কইছি আমার কোন জিনিস আমি কি জানো বলতে আমি তুমি দেখছো আরে দেখি
আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা বলতে মোবাইল আইটা কেন আমার মোবাইল নাই করে দেখি মোবাইল হাত আছে এ দর কত টাকা কাটতে থেকে গানা দাও কেন আছে বাবা গানা লাগা দর জানা লক খুলে লাইছে দরকার ভাই না এর বাড়ি আছে সমস্যা খুলে তো ঢুকছে গানা দিয়া পেড়ি তো সিল লাগছে আমার এই তো করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার ঘরে জানো নিজ তুই ফর কয়েকটা বছর এনে বসো সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই করবি আমি আমি মরণদার দলার কোনো কথা নাই তুই কোচ্চান যাও কোচ্চান তুই সেন্ডা আগে সেন্ডা আগে তুই সেন্ডা বাইর কর তুই সেন্ডা আগে বাইর কর আমি এই যে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তো তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নিয়ে নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে আমি চিৎকার করতাম না চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি এরপরে আমি ছেলের রেখা তুলছি কে নিচ্ছে কই জানেননি কিনিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে মোবাইলে দেখছে আর আমি দেখছি ছেলেটা যাইতেছে এই ছেলেটা মোবাইল হালে গেছিল হ্যাঁ বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে ট্রাস মোবাইল আমি আবার পাইছি মোবাইলটা কার আসলো ছেলের ওই সুরেশ হ্যাঁ পলাশবনি কোন জায়গার বাড়ি বীরেন্দ্রনগর এটা আর আপনার বাড়ি মুরাবাড়ি মুরাবাড়ি রাত্রে পুলিশ আইসলো নি কথা আইছিল তারে ধরছে না পুলিশ ধরছে না কি নাম আপনার আমার আশালতা ভৌমিক সমান কইরাই আমরা টানাটা সবটা গাছ এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই ফলক এখানে আয় বানছে জানো তো মোসে কেউ বানছে এ বানছে গেছে কি মুক্তি সামনে চাচা ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের পুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করছে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কিন্তু কে করেছে এটা তো জানি না এটার আমি বিচারতে অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার 5টা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের রামকৃষ্ণ আশ্রমের কি মনে হয়
মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সামনে এমন শত্রুতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার যাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই টেন্টো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা নন ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনিতে। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটার, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে, এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে, ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা হাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল, আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নয়টি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউ সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা, যারা আমাদের ওটিদের সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অরুণ চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি ওর যে প্রবলেমটা। কী হয়েছে? ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি।
তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য। তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিইউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো খুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিইউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলেই উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও
তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল ৩০০ শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম ৩০০ শতাধিক। তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব।
দেখবো শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। শ্রদ্ধেয় সলিল রায়চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পাইলিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দিন রাত সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকা, প্রত্যন্ত অংশের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি। অসীম জাতি মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে এই রাজ্যে একটা স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন, তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে, তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল, বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা,
তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন, সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে, এবং সেটা অঙ্ক বলছে। যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক, আর নেভেলে হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেব, সেই করে দেব, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা, রাজনীতির যে তার পরিভাষা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে, আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কে কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নম্বর বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয়, কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব
সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার বক্তব্য এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্ক থেকে ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকে এই কার্যক্রম আমার প্রিয় মা বোনেরা মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মেয়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে এখানে পড়েছিল, আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে
আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উনি উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু এই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আসে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোন সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে, যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে 1 লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়েদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়েদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই
মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়েদেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এদিকে গেছে এখন প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওয়াইউর যৌথ উদ্যোগে ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়েদেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিটা একটু সরেন। এদিকে ইয়ো তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো ধ্যান দিত না। মেডিকেলে গেছিল 1 ঘন্টা হয়েছে, এখন স্যার
কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুত আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাটালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্ট্রোর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। সেকেন্ড হাইয়েস্ট টাকা। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়ে যে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 70 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম, উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দা এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে এসেছি, আপনি 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসে না। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছে। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমানকের যে যখন উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারল যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর, 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য প্রস্তুত, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। আমি কিছু বলবো না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি সবচেয়ে যা কি শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যদি চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়কে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর, কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং 8 বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড়
বয়স্ক মা কাপড় তুলে নিলেন। Paham sini sing mandai bazar ni sini sing mandai ni party bis BJP party bis BJP party bis so ramdi 7টা 7:30 di iwo di pramot hani borok khai oro subai bai khor sang islang amani bagi খবর মামা লগে লগে ন আং yang phone khai পুলিশ না খবর ka যখন খবর কা বড় কে পুলিশ ওকে সাইমি আইন জব সাং পুইলা ওকে ওলো খবর নাই নেমানি পুলিশ সঙ্গে বুঝকাঙ্গ ন অ তিপ্রামথনি যে গুন্দার হরি গলাম আবনি বাগৈ আং পুলিশ প্রশাসন থানায় পুলিশ নি বুঝকাঙ্গ যদি তিপ্রা মথানে বড় যদি হরি তং খাংখাই বড় টাঙ্গি রংয়া নিচ আজাগাও কয়েকজনা বং লগিব গদাল জাক তং নি খাখাই আবনি বাগৈ আং সানা মুসুঙ্গ তিনি যারা অবহাই সামং খাইজারাং ang বিশেষ kai bangno warning ni namu sungo naro tiprasa dopa hani bulai lai borno boi sikir boi bokor phatir boi naro kon din dopa ne kaham di bagi naro ngai abo naro gai nijini bohok pungnani nijini nok kaham khanyani omni bade tai kun gari khanong abon bagi tin tipramatharo বিশেষ kai tin tipramatharo patni bong program tongo abon bagi ang tin o kongno sanai পাঁচ নিউচিনি ভারতে জনতা পার্টি বিজেপি ফ্ল্যাগ কাজে কমানো বড় কেবল সঙ্গে ওই ফ্ল্যাগ ন ফুসে খিপকা আং আবন বাকি আং এফআইআর খাই কারণ जों যে সাইমামানি কোন দলনি ফ্ল্যাগ ন ফুইনা হাঙ্গাই ও দলনি যে নাইকল দন ও দামার ফান ফোন খাইনা নাंगनाय সোমহরন নাंगनाय এরপরে যে সিস্টেম দংমানে ও সিস্টেম খাইনাंगनाय কিন্তু বড় আবন খাইয়া বড় বাহুদির ফোনগো সেংসে जों নিজিনা রাজা হানি ওয়াংসুগৈ ও বাকি যে খাইদংমনি গুন্দাগিরি খাইদংমনি বমনো जोंगो केबते फियो aboni bagai dini je sini je mandani je party bise je hot phanan kalangani o hot phanar ngoro boro oro 6-7 jona tongo so police report bo tongo 6-7 jona boro oron boro gobang mane bazar se paibe aku boro pustango pujani jotono hom dong khai osamotai nanyani bazar hati khanyani painai ugo painai rok bazar khanya rok halai joton phajak joton kache atong kongi kirilai mani ngi tongkha o kirima bisingo se tini oba hagenglai tongha kai বড় তিপ্রাসান থানচা নাংনাই অমাহাই বড় তিপ্রাসান থানচা নাইয়া বড় কক সিমসে থানচা কিন্তু বড় কোন দিন তিপ্রাসান হাংক্রাই বাগে বড় নাইয়া তিনি তিনি বিজেপি পার্টি বি সবাই তা মানাই কোন মানা করে অর নাইছিল না বাদে তাই কোন করে কয়েকদিন সেকাং নর খানা খানা 2 দিন সেকাং হেজা মারাও তিনি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মন বখর ফাদির বুকা সব বুঝাখা তিপ্রাসান বুঝাখা কিন্তু গোবাং বড় তিনি ও জায়গা কমেন্ট খাইও এ বিজেপি খাইনিকে সই মুসুক তো nung tipara mota khanya ke bukan nung ko sungsani borong kaca nung ke asu borok kaham ha kok sana sergia ko takhono kok ni bukung ni kok sana sergia ko sui musuk apni bangsi ko bongo ko he dur aba hai bangsi ko bor da rasidi khanya boro bong ni dol ni je oza ma hunjang nai bor nuge da aba hai o comment khai to man nuge da busuk siplai ka boro bo amon bai sungbo sadai kalayo sungbo sawawan balai sungbo kebe biogya nai jaga busuk tipara motan boro ko phantong o kebe makan pon biogya jeng abon bagai সাথে গেলায় তিনি যারা নিউজ অনলাইন আং সানাই চিনি মিডিয়া ফ্রেন্ড সম নর ববন ফোকাস খাইদি মিডিয়া নি সামং ফোকাস খাইনি যতন ফোকাস খাইমান ব জায়গা হামিয়াং দংখা ব জায়গা কাহামং দংখা ব জায়গা দম খালায় না মিডিয়া পারসন ব আপন ফোকাস মা খাইনাই আদিন মো নুখানা ফরকসা চিনি তিব্রাসা বড় মিডিয়া পারসন বড় বুদা বুসগলা আজিমা সিজা বইখে মনিयो nengke tibra len geta len hini oro dili thange mosang khai guri rangkame khai payo orke tibra sani ni gabang tini tibra masa khai manung dong masa gabang ma dong bong ma khen nang nailia neng geta tibra len nanyai tibra san hangkari nor nanyai bo
Aman bagai जों अलरेडी एफआईआर बो खाइनाय बुस्थुआव एफआईआर खाइनाय जे नांगौमानि सरकार बागै जे प्रोसेस आ प्रोसेस जों खाइनाय आमसो खाइनो मीडिया पर्सन बेला बेला हामबायरो आं निजेबो हरन निजे सरि हामियापान मा फाइयाव मानदायो तांना कक्लायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय साइमाना नांनाय अ मानदाय बासिन बरर बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बत खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइनदायो हा आइनखौ आसलाय दङ गबलाय दङ yang bohok itu manusia bohok kuman polisi file uloke dol ke ami tai bara kok salia jodoh nana hambai horkahan bangun জায়গাতে হাত কিন্তু পুরা খাম্পে কিন্তু অনেক বড় রকম পাম্পে একদিকে বই ওখানে সব জায়গা যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বাক্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বাক্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্ত দেবে এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেবে। অনেক পুরনো কার্য Okay.
যদি মনে খাইও যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাই মানুষ খাই ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা আমি চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাই মানুষ গায় ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি কেবল যদি মনে খাইয়ে খাই বিজেপি সগৈ বিজেপি পার্টি সগৈ বিজেপি ধমকই মানুষ গায় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাই বাংলা নরম রেডি তুমি তুমি পার্টি আরেকজন সে এক্সপ্লোরিং এ আছে গতকাল রাত্রে 7:30 মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ ছাড়ে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই
এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই। যবে আমরা একসঙ্গে না থাকি, মিলেমিশে না থাকি, কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য, সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। প্রেমা কোন ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো কি কো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি দিত না ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নেই তার ডকুমেন্ট নেই আজকে কোন মোবাইল হলো না মোবাইলটা এই করো তার লকটা ভাঙাই দেই না তার কলেজটা গিয়ে দেই না আমি তো মোবাইলটা দিয়ে রাখছি তো ওই মোবাইলটা বড় বড় শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলতে আমি টাইম না আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর শুরু করতে না রে বুঝা আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি কিটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ কোন না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানে করতে আমি আমু করতাম আমি মোবাইল চুরি করব আমি তুই করতাম তুমি তুই টানে আর ইয়া দে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না গো বাবা রে কত দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করতাম আমি কইছি না আমি তোমার দান করছি আমি আরে দেখি আমি প্রথমে দান করছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নিজে তুমি দেখছো আরে দেখি তো আমার মোবাইল চুরি হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে মোবাইল
এর আগে তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমার ঘরে জন্ম সমস্ত জিনিসের দাম দিয়ে দিব, সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে তুই করবো আমি তুই করতে আনছো আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তুই তোর মোবাইল নাই করতে এবারে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আছি চুর ঢুকছে জানালা কাইটা দরজা ভেঙে ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল, চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে। আমি চিৎকার করতাম না, চিৎকার করলে আমার মার বহের লগে অস্ত্র টস্ত্র দেখছি। এরপরে আমি ছেলের রেখা তুলছি। কে নিচ্ছে কই তারেননি? কে নিতে তো দেখলাম তো মোবাইল ভালো হয়ে গেছে, মোবাইলে দেখছে। আর আমি দেখছি ছেলেটা যাইতেছে, এই ছেলেটা মোবাইল হালে গেছিল। হ্যাঁ, বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে। ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি। মোবাইলটা কার আসলো? ছেলের ওই সুরেশ। হ্যাঁ, পলাশমণি। কোন জায়গার বাড়ি? বীরেন্দ্রনগর। এটা আর আপনার বাড়ি? মুরাবাড়ি। মুরাবাড়ি। হ্যাঁ। রাত্রে পুলিশ আইসলো নি? ঘটনা পরে আইছিল তাদের ধরছে না পুলিশ? ধরছে না? কি নাম আপনার? আমার আশালতা ভৌমিক। সমান কইরাই আমরা টানাটা সবটা গাছে গেছে। এই যে আমরা এখান থেকে একটা টানা দেব, কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণটা কাটা হয় না। দোকা লাগাইলে শব্দ শোনা যায়। এই যে আমরা মেইন আরে ওই ফলক এখানে আয়। বাংছে জানো তো মসজিদ কেউ বাংছে, এ বাংছে গেছে কিন্তু মৃত্যু সামনে ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি। এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি। তো আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা মূর্তিটার বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করে সেটা তো জানি না। এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আমার তো কারোর সামনে সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল।
আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডেড ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই নেটাল সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতেই আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখি কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা ওটা ফাংশন করছে না। ওটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনি। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচের পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটা, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউভি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে, এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নইটে যেটা ওর ডান দিকে আছে, ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা খাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল, আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টোমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নইটি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটার খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা, ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায়, নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউর সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা, যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল ওর মার প্রেগনেন্সি, তখনই এটা ধরা পড়ে আর কি। ওর যে প্রবলেমটা কী হয়েছে, ওর অ্যাকচুয়ালি দুটো কিডনি একটু খোলা ছিল, ইউরিনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি। তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম, তখন স্যারে আমাদের অনুরোধে স্যারকে রেফার করেছিল দেখানোর জন্য। তো ওর জন্মের আগে আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি, এবং স্যার বললেন যে টিএমসিতে ওর মার মানে বাচ্চার ডেলিভারি করার জন্য।
তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয়, ডেলিভারির পর ওকে এনআইসিউতে নিয়ে যায়। তারপর 2 দিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং পরে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিডনি তো ফুলেই আছে, তাছাড়া আরেকটা প্রবলেমও আছে ওর। তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে, না হলে ওর কিডনিগুলি খারাপ হয়ে যাবে স্যার। তো তারপরের দিনই স্যার অপারেশন করে নিল, আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো এবং সাকসেসফুলি হলো। এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসিউর মাঝখানে, তাই এখন মোটামুটি সুস্থ আছে। তো স্যার এখানে ছুটি দেবে আর কি আজকে। তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার যা করেছেন আমার ওকে নতুন জীবন দিয়েছে। থ্যাংক ইউ স্যার। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মিলন সংঘ। আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা, লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না, রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। সে বন্যা হোক, করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদোৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ, নুন আনতে যাদের পান্তা ফুরোয়, তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে। আমরা এটা বলতে চাই, এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, আমি রাজনীতির কথা বলতে চাইছি না, তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ, টোয়েপের কাজ এর সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে। মানুষের হাতে কাজ নেই, পয়সা নেই, মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে। আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে, আমরা আবেদন করব আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায়। তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি। এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার, এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব। আপনি একা আনন্দ করলে উৎসবের আনন্দ ভাগ করা যাবে না। সুতরাং যারা এই উৎসবে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি। আমরা প্রায় শুনেছি, আমাদের বন্ধুরা বলছিল 300 শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে, মিনিমাম 300 শতাধিক।
সামনে তারা এদিকে মিটিং হয়েছিল কার্নিভ্যালের সমস্ত ক্লাব পুজো নিয়ে। সেখানে কার্নিভ্যালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি, গতবার মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় এটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব, দেখুন শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা।
সুনীল রায়চৌধুরীকে বরণ করে নিচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শ্রীমতী সুশৃঙ্খলভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নেবার জন্য শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বরণ করে নেবার জন্য আমাদের সভাপতিকে, মণ্ডল সভাপতিকে পায়ের দিকে আরেকবার অনুরোধ করব আমাদের সদর শহর জেলার সভাপতি একটু জোরে হাত সামনে তুলে ধরার জন্য। আজ আগরতলা পৌর নিগমের অন্তর্গত 16 নম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহে আজকে যে শারদীয় উপহার দেওয়া হবে, মা বোন দিদিদের মধ্যে যে বস্ত্র দেওয়া হবে, এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা তথা রাজ্যের সকলের প্রিয় আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক তথা রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারাদিন প্রতিটি বোধ, প্রতিটি এলাকা, জনজাতি এলাকা অত্যন্ত অংশের মধ্যে কিন্তু যখনই যেখানে ডাকেন বা প্রয়োজনে নিজেও চলছি অসীম যাত্রী মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের 8 নম্বর দলের মণ্ডলের সম্মানীয় সভাপতি শ্রী শ্যামল কুমার। প্রত্যেককে আমি আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রত্যেককে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং ওনার দায়িত্ব পাওয়ার পরে বলব এই রাজ্যের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির, কংগ্রেস পার্টির, ওনারা অনেক কটূক্তি করেছিলেন যে আরে কি হবে, অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে। যারা অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইজ টাইজ পেয়েছে তারাও অনেক রকমের উৎকণ্ঠা প্রকাশ করেছিল, কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল বা যে অ্যাডভাইসগুলো দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা কারেক্ট। এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত 2048, অর্থাৎ যখন 100 বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা তখন আমাদের ভারত কিরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন। এবং আজ 22 বছর থেকে 30 বছর বাকি আছে 100 বছর পূর্ণ হওয়া, এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন সেখানে উনি বলছেন যে 30 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় পৌঁছতে হবে। সেই 30 যে ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশিও হতে পারে। মানে ভারত আগামী দিনে 3rd পজিশন তো হবেই, এবং 2030-এর মধ্যে 3rd পজিশনে চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু 1st পজিশন আগামী দিনে প্রায় 50 ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে। এবং সেটা অঙ্ক বলছে, যে কারণে ভারতকে দুর্বল করার জন্য
আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে। এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সে ডাকও দিয়েছেন। অস্ত্র শস্ত্র আমরা যাতে সজ্জিত হতে পারে আরো স্ট্রংলি, তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক, মিলিটারিতে হোক, মানে আর্মিতে হোক আর নেভেলেই হোক, সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি এবং প্রায় প্রোডাক্টসের প্রায় 25% আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি। তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে, মানে সব দিকে শক্তিশালী করছে। তো এরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি। এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি, যেটা আমার মেয়র সাহেব বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না, অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি, রোবট, আমাদের নিজেদের কোনো চিন্তা নাই, আমাদের নেতারা যা বলবেন সেটাই করা। নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া নিজের মনের ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না। মারা পিটা, ধমকানো চমকানো, এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। আসলে দেখিয়ে দেব, এই করে দেবো সেই করে দেবো, সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা রাজনীতির যে তার পরিভাষা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি। এখানে আমরা যে পার্টি বলি সেটা কিন্তু সমর্পণের পার্টি। আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে, আমাকে পাইয়ে দিতে হবে, আমি না থাকলে আমি করবো, এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না। কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে, তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে, কাজের কোন রকম বিকল্প নেই। কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না, কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন। আমি 16 নম্বর যে ওয়ার্ড আছে আমাদের 8 নং বর্দুয়ালিতে, খুব এখানে যারা হৃষ্টপুষ্ট ব্যক্তিরা এখানে থাকেন, মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে, এই রামনগরের একটা বিরাট অংশ, যদিও রামনগর নাম দেওয়া হয় কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে, কিন্তু আসল রামনগর এখন অন্যদিকে চলে গেছে। তো সেই জায়গায় আমার ছোটবেলায় এখানে কেটেছে, রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে। সেই 70 দশকের রামনগর এখন পাল্টে গেছে, এখন অন্যরকম। তো আমি বলবো যে আজকে এখানে যারা মা বোনেরা এসছেন, মেয়েরা আসছেন, তাদেরকে পুজো উপলক্ষে যে যৎসামান্য যে উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা প্রতি বছর আমরা করে থাকি। এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয়, তার জন্যই এই ব্যবস্থা, আর কিছু না। সবাইকে আবার শারদীয়া উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক, সবার প্রিয় শ্রীদীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, মন্ডল সভাপতি আমাদের মাঝে একটু আগে আমার
এখানে রেখেছেন শ্যামল কুমার দেব মহোদয়, উপস্থিত আমাদের প্রাক্তন এই মন্ডলের সভাপতি তথা মার্কেটের ভাইস চেয়ারপারসন শ্রী সঞ্জয় সাহা মহোদয়, আমাদের এই এলাকার অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব সুনীল রায়চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই ওয়ার্ডের যিনি এখানে অ্যাডভোকেট, এখানে আমাদের মাঝে ওয়ার্ড যিনি দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তাছাড়া আমাদের মন্ডলের বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন স্তরে আসেন আছেন, আর যাদের জন্য আজকের এই কার্যক্রম, আমার প্রিয় মা বোনেরা, মেয়েরা এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি ভাগ্যবান যে গত 22 তারিখ ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন এবং আপনারা সবাই ভিডিওতে এবং টিভির পর্দায় আপনারা দেখেছেন যে 22 তারিখ শুধু পুজো দিতে মায়ের বাড়িতে এসেছিলেন, পাশাপাশি দিল্লি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মিলে 54 করোড় 54 কোটি টাকা যে প্রকল্প ছিল মার বাড়িকে আরো সুন্দরভাবে সাজানো, সেটাও উদ্বোধনের জন্য নিয়ে এসেছিলেন। এবং এরকম একটা ভব্য আয়োজন সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে পুজোটা সেখানে দিলেন। আমরাও সেখানে ছিলাম। আমাদের এখানে যে ত্রিপুরা সুন্দরী মায়ের এখানে প্রায় প্রতিদিন 3000 থেকে 3500 সেখানে ফুটফল আছে, মানুষ পুণ্যার্থীরা সেখানে যান এবং দেখা গেছে সেখানে বছরে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক আমাদের এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যান পুজো দিতে। আমি নিশ্চিত যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর যেভাবে প্রচার প্রসার হয়েছে, সমস্ত দুনিয়া দেখেছে যে 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, তার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির। আমরা তার কাহিনী আমরা সবাই জানি, যে সতীর যে ডান পায়ের অংশ সেখানে পড়েছিল আমরা সবাই জানি। এবং এটা কিন্তু এখন আমরা জানি ঠিকই, তারপরেও এই 140 কোটির মানুষ অনেকে জানে না। সবাই যদি সব জিনিস জেনে যেত তাহলে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার ছিল না, পত্রপত্রিকায়ও দেওয়ার দরকার। এখানে যেগুলো শাড়ি, একটা খেলার পোশাক, সেটা মানুষ জানান দেয় যে আমার এটা হয়, এটা হচ্ছে, তাহলে মানুষ জানার চেষ্টা করে। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন এবার, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পর্যটনের যে একটা বিশেষ স্থান 51 কোটির একটা, সেটা দেখার জন্য এখানে আমি তো বললাম 12 থেকে 15 লক্ষ, এটা কোন দিকে যাবে আপনারা দেখবেন। এবং সেই কারণে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে আমি যখন ওনাকে আহ্বান করলাম আপনি কাইন্ডলি আসুন এখানে, উনি সাথে সাথে উত্তর দিয়েছেন, দিন কোন ঠিক হয়েছে ঠিক সময়ে এখানে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখানে বাইরের থেকে যখন মানুষ আসবে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার জন্য না, এতগুলো লোক যখন আসবে, আমাদের শুধু ওই এলাকার না, ত্রিপুরার যে আর্থিক যে বিষয়, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনও সেটা বাড়বে। সবকিছুর সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর্থিক বিষয় যখন স্ট্রং হয় তখন কিন্তু একটা পরিবার যেমন শক্তিশালী হয়, আমাদের রাজ্যও কিন্তু সেভাবে শক্তিশালী হয়। কাজেই এটা তো গেল শুরুয়াত আমাদের 22 তারিখ। আবার 22 তারিখ আরেকটা বড় জিনিস যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম। এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা
কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার। রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স, ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারমণজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে এবং সাকসেস হয়েছে। যে কারণে সারা পৃথিবীর মধ্যে 11তম অর্থনীতির মধ্যে আমাদের স্থান ছিল, সেই জায়গায় 4th পজিশনে এক লাফে চলে এসছে। এখন আরেকটা যথাযোগ্য মর্যাদায় 24শে সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদ দিবস পালন করুন। আজ 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান বিপ্লবী, নারী বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আজ 94তম আত্মবলিদান দিবস। আজকের এই দিনটি যে প্রীতিলতা ওয়াদ্দেদারের এই আত্মবলিদান দিবসকে স্মরণ করার জন্যই আমরা ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা আন্দোলনে উনি যে চেয়েছিলেন যে স্বাধীনতার মধ্যে দিয়ে শুধু ভাইয়েরা নয়, ভাইয়েরা এবং বোনরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেবে, উনার আত্মবলিদানের মধ্যে দিয়ে এই জায়গাটায় উনি মানে জাগিয়ে তুলেছিলেন ভারতবর্ষের মধ্যে। এবং উনার যে সৎ সাহসিকতা, দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, তাই সেই অসম সাহসিকতাকে নিয়ে উনি যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে যে শহীদের মৃত্যুবরণ করেছিলেন, আজও ভারতবর্ষের দৃষ্টান্ত। আমরা ছাত্র যুব সংগঠনের, মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকের দিনে এই প্রীতিলতার অসম সাহসিকতা, দেশপ্রেমকে জাগিয়ে রাখার জন্যই আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জীবন সংগ্রাম থেকে আমরা শিক্ষা নিয়ে আজকের যে সামাজিক যে সমস্যা, আজকে দেখুন সারা ভারতবর্ষ অপসংস্কৃতির জোয়ার বইছে, নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণ, এগুলি নিত্যদিনের প্রচার। আজ যদি এই মানে অন্ধকার দিনে আজকে যদি আমাদের মানে মুক্তি পেতে হয়, তাহলে এই ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, তাদের যে জীবনের সংগ্রাম, তাদের যে সাহসিকতা, তাদের যে দেশপ্রেম এবং উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে আজ ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। সমাজের সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে তাদের শিক্ষাকে পাথেয় করে এগিয়ে আসতে হবে। আজকে দেখুন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এতদিন পরেও, দেশের স্বাধীনতার পরেও প্রীতিলতা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও অধরা থেকে যাচ্ছে। আজও দেশের সমস্ত বড় মানুষদের জীবন কাহিনী, আপসীন ধারার মহান বিপ্লবীদের জীবন কাহিনী আজকে ইতিহাস বইয়ের মধ্যে নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই মহান জীবন কাহিনীর সম্পর্কে অধরা থেকে যাচ্ছে। আজকে ইতিহাস বলুন, পাঠ্যপুস্তক বলুন, সব জায়গা থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের স্বার্থ, নিজেদের জীবন যৌবন ধূপের মতো জ্বালিয়ে দিয়েছিলেন, তাদের জীবন কাহিনী আজকে নেই। আজকে আমরা এই শপথ নিচ্ছি যে প্রীতিলতার জীবন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের সমাজের সমস্ত দুঃখ কষ্ট, সমাজের সে অসামাজিক জিনিস, যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, যে রাজনৈতিক সামাজিক সব দিক থেকে আজ জনজীবন
জীবন বিপর্যস্ত। তাই আজকে চাই নতুন আদর্শ, নতুন নীতিকতা, নতুন উন্নত মূল্যবোধের ভিত্তিতে আজকে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষাকে পাথেয় করে আমরা ছাত্র যুব সংগঠন এআইডিএসও, এআইডিআইইউ, এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা ছাত্র যুবদের কাছে আহ্বান রাখবো, এই আপসীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী আপনারা চর্চা করুন। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এখন পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এআইডিএসও ত্রিপুরা রাজ্য সভাপতি। বেশি এদিকে গেছে এখন প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের রাজ্য। এখন উপস্থিত সবাইকে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। প্রথমে আপসীন ধারার বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের 94তম আত্মবলিদান। বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। বিপ্লবী নারী শহীদ। বন্ধুগণ, রাজধানী আগরতলার পোস্ট অফিস চমুনিতে আমরা শহীদ বেদি স্থাপন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি। এআইএমএসএস, এআইডিওআইউর যৌথ উদ্যোগে না ভুলবো না 24 সেপ্টেম্বর বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের 94তম আত্মবলিদান। বীর বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য ইনকলাব জিন্দাবাদ। সারা দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মালিদা একটু সরেন। এদিকে ইয়ো তারপর এদিকে একটু চাইও, একটু তুমি গ্যাপটা একটু পূর্ণ করো। না না না, গ্যাপটা একটু নিচে বসে করলে তুমি একটু এদিকে দেখো। মাগো তো যেত না না মেডিকেলে গেছিল 1 ঘন্টা হইছে এখনো না স্যার। কাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01 BK0593 একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্টুর বাড়ি কোথায়? সেন্টুর বাড়ি মলয়নগর রেন্টাস কলোনি।
আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বারটা কত? কেস নাম্বার 125। সেকেন্ড হাইস্ট আছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এখানে এসছেন, যখন ফুটবল এখানে বাড়বে, মানুষ বাইরের থেকে আসবে, ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে, আলটিমেটলি কিন্তু ওই বিকশিত ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ঘোষণা দিয়েছেন যে 2047-এ আমাদের যেটা অর্থনীতির দিক দিয়ে 11 স্থান থেকে 4th স্থানে চলে এসছে, সেটা 2030-এ যে 2047-এর যে টার্গেট দিয়েছে 2030-এর মধ্যে সেটা 3rd পজিশনে চলে আসবে। কথা আমার বলতেই হয়, আমরা দেখেছি যে 22 তারিখ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে এসেছেন এবং মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি পুজোর আয়োজনে পুজো দিয়ে গেলেন এবং ওনাকে যখন আমি আবেদন জানাই যে প্রায় 54 কোটি টাকা খরচ করে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রায় 17 কোটি টাকার উপরে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখান থেকে প্রায় 25 কোটি টাকা আমরা পেয়েছিলাম। তো সেটাকে নিয়ে আমরা যখন সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হলো, যখন ওনাকে অনুরোধ করলাম উনি সেইভাবে যে সময় দিয়ে 22 তারিখ এখানে এসেছেন। আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় এবং আপনারা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন জোনে এতবার এসছেন, প্রায় এখন তো কাউন্টলেস হয়ে গেছে কতবার যে হিসাব নেই, 70 বারের উপরে। কোনো প্রধানমন্ত্রী এইভাবে নর্থ ইস্টার্ন জোনে আসেন। ত্রিপুরাতেও যা আমার কাছে খবর আছে যে প্রায় 10 থেকে 11 বার ত্রিপুরাতে নিয়ে এসছেন। সেই দিক দিয়ে যদি আমরা দেখি, আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা সবাই জানি যে সতীর যে ডান পায়ের একটা অংশ সেখানে পড়েছিল এবং 500 বছরের পুরনো সেই ইতিহাস। গণ্যমাণিক্যের যে যখন উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দেখে উনি সেই মন্দির সেখানে প্রতিষ্ঠিত করেছেন, সেই ইতিহাস সবার জানা এবং আমরা সবসময় যাই। আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে দেখা গেছে প্রতিদিন প্রায় 3000 থেকে 3500 পুণ্যার্থীরা সেখানে যায় এবং বছরে প্রায় 12 লাখ থেকে প্রায় 15 লাখ লোক সেখানে যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যখন আসলেন, সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারলো যে ত্রিপুরা সুন্দরী মন্দির এই ত্রিপুরাতে আছে। আমাদের 140 কোটি লোকের মধ্যে অনেকে সেই বিষয়ে কিন্তু জানেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু এসছেন, তাতে করে আমি নিশ্চিত যে সংখ্যাটা আমি বললাম এর কয়েক গুণ এখানে বাইরের থেকে মানুষ আসবে। আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কারণ আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। আজকে কয়েক বছর 3 বছর হলো দাদা আমাদের সবার একটা ছোট্ট গিফট উপহার দেয়। সবাই আমরা এই উপহারটার জন্য বসি, কারণ এটা আমাদের অভিভাবকের উপহার, এটা আমাদের বড় ভাইয়ের উপহার, এটা আমাদের জননীয় মুখ্যমন্ত্রীর উপহার। সেই উপহারটার জন্য আমরা বছরে একদিন সত্যি আমরা খুব গর্ব প্রকাশ করি, কারণ এরকম একটা উপহার পাওয়ার জন্য আমরা সত্যি গর্বিত। সেই জন্য আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন।
আমি কিছু বলবো না, শুধু আপনার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সবচেয়ে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই দাদাকে ভগবানের কাছে বলবেন দাদা যেন বারবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ। তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালুয়েটেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে আমরা যেরকম চেষ্টা করছি, আপনারাও কিন্তু সেইভাবে এখন আর্থসামাজিক দিক দিয়ে যে চিন্তা করি, ত্রিপুরার মানুষের কিন্তু এখন আর্থিক পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট হয়েছে। মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি। তখন অপেক্ষা করে বসে আছি রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে। এবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উপস্থিত আছেন। আমাদের সদরের জেলা আহ্বায়ক অসীম ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের এবার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কর্পোরেটর। কার্নিভেল হবে, সবাই এখানে উপস্থিত থেকে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। জোনের তরফ থেকে এবং বদোয়ালির 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। রাজ্যের নতুন উপহার করে দিলেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আজকের এই অনুষ্ঠানে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বড় বয়স্ক মা কাপড় তুলে নিলেন। Tono no hot ham. Ini sem manggai
बाजारनि जोंनि जे मानदानि जे पार्टी अफिस बा बिजेपि पार्टी अफिस बिजेपि पार्टी अफिसआव रमदि 7टा 7:30 दियो तिब्राम थानि बर' फायै आरो सोबाय बाय हर थांनो लांखां आमनि बागै खबर मा लगे लगे न आं yang फन खायबै पुलिसनाव खबर का जदन खबर का बर' पुलिस अके साइमे आं जाव थांफै लावो खाय ओलो खबर नायनाय मानि पुलिस नि बुस्थाङो न अ तिब्राम थानि जे गुन्दार हर गलाङो आबनि बागै आं पुलिस प्रशासनाव थानाय पुलिस नि बुस्थाङो जुदि तिब्रा मथाने बर' जुदि हर दं खांखाय बर ताङि रंया निचो आजागाव कयजना बं लगिब गोदाल दा तंगनि थाखाय आबनि बागै आं साना मुसुंगो तिनि जाराव बाहाय सामं खायना रंनो आं विशेष खाय बंनो वार्निं रेना मुसुंगो नरो तिब्रासा दफा दफा हानि बोलायलायि बरनो बोवै सिकिर बोवै बखर फातिर बोवै नरो कोन दिन दफानि काहामनि बागै नरो नायाबो नरो गाय निजिनि बह पुंनानि निजिनि न काहाम खायनानि अमनि बादे ताय कोन गरिखानोनि आबन बागै तिन तिब्रामथारो विशेष खाय तिन तिब्रामथारो पातनिमो बं प्रोग्राम दंगो आबन बागै आं तिनो अकनो सनाय पातनिमो छिनि भारतीय जनता पार्टी बीजेपी नि फ्लैग काटे तंगनो बरो केबनो सिंगावै फ्लैग न फुजै खिबका आं आबन बागै आं एफेयर खाय कारण जों जे साइमामानि कोनो दलनि फ्लैग न फुnya हांगाय अ दलनि जे नायखल दंनो अ दामान फान फोन खायना नांनाय सुंहरना नांनाय एफोर जे सिस्टेम दंनो अ सिस्टेम खायना नांनाय किन्तु बरो आबनो खाया बर बाहुदिर फुनुगो सेंसें निजिना राजा हने वांसुगो अ बागे जे खायदोंमोन गुन्दागिरि खायदोंमोन बमनो जोंङो केबते फियो आबनि बगै दिनै जे सिनि जे मानदानि जे पार्टी बिसे जे हर फनान गलांमानि अ हर फना रंनो बर आरो 6-7 जना दङ सो पुलिस रिपोर्ट दङ 6-7 जना बर अरन बर गोबां माने बाजार से पाइबेको बर बुस्थाङो पूजानि जतन हम दं खाय असामताय नायनानि बाजार हाति खायनानि पाइनाय पाइनाय रक बाजार खायनाय रक फालनाय जतन फाजा जतन कासे आतंक कौमि किरलायमानि ओंइ दंखा ओ किरमा बिसिङो से दिनै अबा हागेंलाय दं हांखाय बर द तिब्रासान थांजा नांनाय अमाहाय बर तिब्रासान थांजा नाया बर ककसिमसे थांजा किन्तु बर कोनो दिन तिब्रासान हांग्राय बागे बर नाया दिनै बीजेपी पार्टी बिसबाय तमनाय कोनो माना करे और नासिलना बादे ताय कोनो करे कयेकदिन सिगां नर खोना 2 दिन सिगां हेजामाराव जिनि जनजाति मोर्चानि भाइस प्रेसिडेन्ट मंगल देबरमान बखर फादिर बुका सब बुजाखा तिब्रासान बुजाखा किन्तु गोबां बरक तिनि अदागा कमेन्ट खायो ए बीजेपी खायनिके सै मुसुक तो नों तिब्रा मथा खायनिके बुखन नों बो सोंजानि बरं गाजा नों आस बरक काहाम हा कक सानसे रेगियाखौ दाखनो कक नि बुखनि कक सानसे रेगियाखौ सै मुसुक आपनि मांसिको बंगको हे दूर अब हाय मांसिको बर द राजनीति खायने बर बंगनि दलनि जे अजामा हजंनाय बर नुगे दा अब हाय अ कमेन्ट खायदोमन नुगे दा बुसु सिपलाय खबर अब आमन बाय सोंबो सादै गलायो सोंबो सावावन बले सोंबो केबे फियो क्या नाय जागा बुसु तिब्रा मथान बर बो फादं अ केबे माथान बन फियो क्या जों आमन बगै सादै गलायो दिनि जारा निउस हलानो आं सानाय सिनि मिडिया फ्रेन्ड्स हनो नर बबनो बुका खेदि मीडिया नि सामों फोकस खायनानि जतनो फोकस खायमान ब जागा हामयां दंखा ब जागा काहामुं दंखा ब जागा तम खालायना नां मीडिया पर्सन ब आपनो फोकस मा खायनाय आदिनि म नुखाना फरकसासिनि तिब्रासा बर मीडिया पर्सन बर बुजा बुसग राजिमा सिजा बयखे मोनयो नोंखे तिब्रा लेन गेटा लेन हनि और दिल्ली थाङै मसां खाय गुरै रांकामै खायबायो और के तिब्रासानि गोबां मतिनि तिब्रा मथा खायमा नों दं मासाय गोबां दङ बं माखे नों नायलिया नों गेटा तिब्रा लेन नाय तिब्रासान हांकराय नर नायबो आमन बगै जों अलरेडी एफआईआर बो खायनाय बुस्थां एफआईआर खायनाय जे नांगौमानि सरकार बगै जे प्रोसेस आ प्रोसेस जों खायनाय आमसु खायनो मीडिया पर्सन बेला बेला हामबायरो आं निजेबो हरन निजे सय हामिया पार मा फायगाव मानदायो तांयना ककलायावबो अ मानदाय बासिन बरक साना नांनाय सायमाना नांनाय अ मानदाय बासिन बरर बुजिना नांनाय दिने दुगान दोनाय जातिर बद खालायनाय बर बुजिना नांनाय अ पुलिस प्रशासन आं हाइन दायो हा आयके आसुलाय दङ गबलाय दङ यां बहक दङ नुजा बहक कुमार पुलिस फाइले लोके दल के आमी ताइ बारा कक थालिया जदन हामबाय हर काहाम
জায়গাতে হাত কিন্তু খাম্পে কিন্তু অনেক বড় রকম পাম্পে একদিকে বই আপনার সব জায়গা যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের অঙ্গ হিসেবে সেই 2রা অক্টোবর বাপুজির জন্মদিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে সেবা বার্ষিক হিসাবে আমাদের কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সেখানে আমরা পালন করে থাকি। তারই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে জন্মদিনকে কেন্দ্র করে সেবা বার্ষিক যে কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে 6 আগরতলা মন্ডলের উদ্যোগে আমাদের প্রিয় মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় এবং আমাদের কার্যকর্তারা যারা আছেন তাদের উদ্যোগে আজকের এই জিবি ব্লাড ইউনিটে আমাদের প্রায় 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে। এবং আমরা সেই আমাদের মোদীজির কার্যক্রমকে আমরা কোনো মানে আড়ম্বরতার সঙ্গে আমরা কোনো কার্যক্রম আমরা করি না। তো আমাদের পুরো এই যে মোদীজির যে জন্মকাল থেকে আমাদের বাপুজির যে 2রা অক্টোবর পর্যন্ত যে জন্মদিন, সেই যে সময়কাল, সেই সময়কালকে আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচির আমরা গ্রহণ করে থাকি। আজকে তারই কর্মসূচি আমরা এই জিবির যে ব্লাড ইউনিটে আমরা করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগে আমাদের সর্বাত্মক ভূমিকা যিনি নিয়েছেন আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি সহসভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, যারা আজকের সবচেয়ে মহৎ দান রক্তদান আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমাদের মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে আজকে প্রায় 50 জনের মতন রক্তদাতা আজকে রক্ত দেন। অনেক পুরনো কার্য যদি মনে খাইব যে বিজেপি সগুই বিজেপি পার্টি অফিস সগুই বিজেপি পার্টি ফ্ল্যাগ সগুই হজম খাইমান হয়ে ভুল পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হজম খাইমাংলা আম চ্যালেঞ্জ খাইও নর রেডি তুমি চ্যালেঞ্জ খাই নর রেডি তুমি বিজেপি কেবল যদি হজম খাইমান হওয়া ভুল খাই তুমি সঙ্গে তোমার রেডি তুমি কেবল যদি মনে খাইয়া খাই বিজেপি সগুই
বিজেপিনো পার্টির সবাই বিজেপিনো ধর্মকই মানুষ হয় পৃথিবীর যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি কেবল হাজম খাই বাংলা নরম রেডি দম দম পার্টি আরেকজন সে এক্সপ্লোনিং এ আছে মেন কালপিটেড যেমন এই গোয়ার মধ্যে যে লাগানো হয়েছে গতকাল রাত্রে 7:30 মধ্যে আমাদের মান্দাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেবো না কেউ ছাড়া আমরা কথা বলবো না কেউ ছাড়ে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপিকে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মুমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে 24 তারিখ হচ্ছে 28 তারিখ দুর্গা পূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দাইয়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না অ্যারেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার গ্রেপ্তার
স্কুলে যাবো भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद প্রেমা কোনো ধরনের একটা অবজেকশনাল সিচুয়েশন ক্রিয়েট করবো, এটা আমরা করতে দিতাম। আপনাদের শুরু করতেছি আমি, আগামী দিনেও আমাদের প্রচার জারি থাকবে। भारत माता के আমি কি জানি তোর লগের কেডা আছে এডি কো এর নাম কো মোবাইলের লকটা বানতো কোনা তারে আর মোবাইলের লকটা বানতো আমি আমি আমার আমি বাকি 10 মিনিট ঘুমাইছি এটা দিয়ে আমার মোবাইল না তো মোবাইল দিয়ে মোবাইল চাকরি করো ভিডিও ডকুমেন্ট তার মোবাইলে না ডকুমেন্ট নিলে তারা দম কম নেই আজকে কোনো মোবাইল হলো না, মোবাইলটা ইয়ে করো, তার লকটা ভাঙা দেই না, তার কলেজটা গিয়ে দেই না। আমি তো মোবাইলটা দেখাচ্ছি তো ওই মোবাইলটা ধরে করে শুনতে করতে আমি উঠতে দেই মনে দুইটা না কথা বলে বাজ আমি টাইম না আমার মোবাইল না আল্লাহ তোর মোবাইল আমার ঘর চুরি হতো না রে বুঝা। আমার আমরা বাড়ি কিন্তু নতুন না তো আমি যেটা করতাম আমার মোবাইল মানি ব্যাগ তোর মোবাইল চুরি করছ না তুই মোবাইল চুরি করছ না কো আইডা আমার মোবাইল আমি চুরি করতাম তোর মোবাইলটা টানের করো কেমনে আইছে টানে করতে আমি করতাম আমি ঘুমাই দিছি ঘরে বসে তুই করতাম তুমি তুই জানে আর ইয়াতে ফেন্ডে আমার কাছে বুঝতেছ না বাবা রে করতে দিবি সব দিবি আমার ভাইয়ের বাড়ি সব দিবি তুই তুই চুরা করতাম আমি কইছি না আমি তোমার তার নাম কইছি আমি তারে দেখে আমি প্রথমে তার নাম কইছি আমার কোন জিনিস আমি কি জানো তুমি বলতে আমি নিজে তুমি দেখছো আমার মোবাইল শুরু হয়ে গেল আমি বলে আমি কি আমার কাছে আর আছে আমার কাছে আমার কথা তোর বাইতে মোবাইলটা আইটা তাহলে আমার মোবাইল নাই করে দেখি মোবাইলে হাত আছে ইয়াদের কইতে না গাড়ি থেকে জানা দাও কেন আছে বাবু জানা লাগে গরম জানালা লক খুলে লাইছে তোর ভাই না এই পারিস সমস্যা খুলে তো ঢুকছে কানালা দিয়া বেড়ি তো সিল লাগছে জানালা লক খুলে লাইছে করতাম আমি হ্যাঁ ওই যে সেন্ডা দিলি সেন্ডা লাগে এর আগে তো তাবিষ্কার করতে গিয়া সেন্ডি নিজ তারা আমি তা বলতে সেন্ডি নিজ আমার বাড়ি জন্ম নিজ তুই তুই ফর কয়েকটা বড় মেনে বসো সমস্ত জিনিসের দাম দিয়ে দিব সমস্ত জিনিসের দাম দিতে কোনো জিনিস বাইরে কার কাছে আছে আমি কই থেকে তুই ফোর করে আমি আমি মরণদার দলার কোনো কথা তুই নাই করতে আনছো তুই সেন্ডি আগে সেন্ডি আগে তুই সেন্ডি বাইর কর তুই সেন্ডি আগে বাইর কর আমি আইতে মোবাইল নিতে মোবাইল এখন তোমরা তুই মোবাইল নিতে আইছো আমার মার ঘরে তুই মোবাইল নিতে আইছো আমি মার ঘরে আইছি না আমার মার ঘরে আইছো তো তুই তোর মোবাইল নাই করতে তারপরে ঘটনাটা হয়েছে আমি ঘুমাই আসছি
চুর ঢুকছে, জানালা কাটিয়া দরজা ভেঙ্গা ঢুকে আমার গলার 1.5 বড়ি ওজনের চেইন আছিল, চেইনটা টান দিয়ে লইয়া জায়গা আমারে কইয়া যাইতেছে। আমি চিৎকার করতাম না, চিৎকার করলে আমার মারবো, হের লগে অস্ত্র টস্ত্র দিচ্ছি। এরপরে আমি ছেলের রেখা তুলছি। কে নিচ্ছে কই তারেননি? কিনিতে তো দেখলাম তো, মোবাইল ভালো হয়ে গেছে, মোবাইলে দেখছে। আর আমি দেখছি ছেলেটা যাইতেছে, এই ছেলেটা মোবাইল হালে গেছিল? বিছনার মধ্যে মোবাইল ভালো হয়ে গেছে, ট্রাস্ট মোবাইল আমি আবার পাইছি। মোবাইলটা কার আসলো? ছেলের ওই সুরেশ? হ্যাঁ, পলাশ বণিক। কোন জায়গার বাড়ি? বীরেন্দ্রনগর। এটা আর আপনারা বাড়ি? মুরাবাড়ি। মুরাবাড়ি। হ্যাঁ। রাত্রে পুলিশ আসলো নি? কটা আইছিল তাদের ধরছে না পুলিশ? ধরছে না? কি নাম আপনার? আমার আশালতা ভৌমিক। সমান কইরাই আমরা টানাটা সবটা গাছ এখানে এই যে আমরা এখান থেকে একটা টানা দেব কাজ কইরা ঘুমাইলে সম্পূর্ণ টাকাটা হয় না দোকা লাগাইলে শব্দ শোনা নাই এই যে আমরা মেইন আরে ওই বলো এখানে বানছে জানো তো তোমার কেউ বানছে এই বানছে গেছে কি মুক্তি সম্ভব ঘটনা গত 3-4 দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে, পিলার থেকে গেটটা আলাদা। তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য। আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম। আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা, আমি আবার লাগিয়ে রাখি। এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ স্বামীর মূর্তিটা দেখার সুযোগ পাইনি। তো আজকে যে সময় দেখতে গেলাম, দেখলাম মূর্তির প্রতিটি হাতের পুতলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল। সেটা কে বা কারা করেছে সেটা তো আর আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে। কয়টা মূর্তি এমন করছে? এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে। হয়তো তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো, কিন্তু কে করেছে সেটা তো জানি না। এটার আমি বিচারটা অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো। তুমি কি নিজে মূর্তি বানাও? হ্যাঁ, নিজে মূর্তি বানাই। কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে? এবার 5টা মূর্তি। কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমের? রামকৃষ্ণ আশ্রমের। কি মনে হয়? মনে আর কি হবে, আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতিটা। আর আমার তো কারোর সঙ্গে শত্রুতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে। পুলিশকে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? পুলিশ এই তো এসছে মনে হয়। নামটা কি? আমার নাম পল্লব রুদ্রপাল। আরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার পাইতাম নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস, এর জন্য আমি এটা বলতে চাই। এই বাচ্চাটা যেটা মা বাবা বলতে পারেনি ঠিক করে, মেডিকেলি আমরা এটাকে বলি পোস্টেরিয়র ভালভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম। মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয়
যে একটা পর্দা থাকে, যেটা মূত্রনালী যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালী হয়, ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার, যার জন্য মার পেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটো সাইডের কিডনি একদম বেলুনের মতন ফুলে যাচ্ছিল। ওটা ধরা পড়েছিল 7 মাস বয়সে। তো আমার এখানে আমি বললাম, আমার কাছে যখন এলো তখন বললাম এই নেটো সোনোগ্রাফি যখন ধরা পড়েছিল তখন আমার কাছে এসেছিলো, তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবল আছে। তো ত্রিপুরার মধ্যে শুধু টিএমসিতে আছে। তো আমি বললাম যথারীতি টিএমসিতে ভর্তি করে মাকে সিজার করাতে, এবং তারপর আমি বাচ্চাটাকে দেখব কী হয়েছে না হয়েছে। তো অ্যাকর্ডিংলি মা এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে 8 সেপ্টেম্বরে ভর্তি হওয়ার পরে ওখানে 8 সেপ্টেম্বরে ডেলিভারি হয়েছে বাচ্চা। ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চার সবই ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন করাতে যেটা ইন্টারনেটে ইউজুয়ালি ধরা পড়েছিল যে পর্দা আছে, আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম, ওটাতে আরেকটা জিনিস দেখা গেল। ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না, আমরা এটাকে বলি ডুপ্লেক্স নয়। তো অ্যাকচুয়ালি ডান দিকের কিডনি একটাই, কিন্তু আরেকটা আছে যেটা নন ফাংশন করছে না। ওটা একটা এরকম একটা সিস্টেম মতন হয়ে ওই ডান দিকে কিডনির উপরে বসেছিল, এবং ওইটার থেকেও চাপ সৃষ্টি হচ্ছিল ডান দিকে কিডনি। তো ডান দিকে কিডনিটা মেনলি দুটো চাপ নিচ্ছিল, একটা হচ্ছে নিচে পর্দা মূত্রনালীতে যে পর্দা ছিল ওটা, প্লাস একটা সিস্ট ছিল ডান দিকে ওটার জন্য। আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিল কেন, কারণ ওই পর্দা ছিল মূত্রনালীতে যেটা পর্দা ছিল। এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার। আইদার পিউবি মানে পোস্টেরিয়র ভালভ মানে মূত্রনালীতে যে পর্দা থাকে এটার ইনসিডেন্স হচ্ছে একটা হয় 25,000 বাচ্চার মধ্যে। আর ডুপ্লেক্স নয়টা যেটা ওর ডান দিকে আছে ওটা হয় 0.7% অফ দ্য পপুলেশন। কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া যায়নি, বা খাতে গুনে কয়েকটা 2-3টে গুলো পাওয়া গেছে যে বাচ্চাগুলোর মধ্যে দুটোই একসাথে আছে। দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। আর এখানে আমরা এই ত্রিপুরাতে টিএমসিতে ওর বাচ্চার বয়স যখন 4 দিন ছিল আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ওই কিডনির মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ভেসিকোস্টমি দিয়ে, আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স নয়টি ওটাকে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি। ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইউএসজি করালাম, এভরিথিং লুকস ফাইন। এখন বাচ্চা স্টেবলি আছে। দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট উইল রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম। আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এখানে এই বাচ্চাকে বলার একটাই কারণ, এই বাচ্চাটা খুবই রেয়ার একটা কেস। দুটো অ্যানোমেলি একটা সিস্টেমে থাকা ইট ইজ ভেরি ভেরি রেয়ার। ঠিক আছে, তো এই রেয়ার কেসও এখানে আমরা সবাই সহযোগিতায় নট অনলি সার্জারি বাট অলসো অ্যানাস্থেসিওলজিস্ট, ওটি সিস্টার স্টাফ, এসএনসিউর সিস্টার স্টাফ, আমাদের ইন্টার্ন যারা করছে তারা যারা আমাদের ওটিতে সাহায্য করে, সবার অপারেশনই এটা একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে। এটাই আমি বলতে চাই যে ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য হোল টিএমসি, নট ফর মি অর ফর এ ইন্ডিভিজুয়াল টিম। এটা টিএমসির একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আমি অর্ণব চন্দ্র, আমি বাচ্চার বাবা। ওর অ্যাকচুয়ালি যখন 7 মাস ছিল